ওকে, সো আমরা কন্টিনিউ করব কালকে যে কনসেপ্টস গুলো পড়ছিলাম, যে কোয়ান্টাম মেকানিক্স এর শুরুটা কিভাবে হলো, এবং এরপরে আমরা দেখব যে আমাদের স্পেশালি এই কোর্সে এই কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশনস গুলা কোথায়, এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে আমরা কিভাবে ডিভাইসে সেটা অ্যাপ্লাই করতে পারি, সেই সলিউশনস গুলা সেগুলো আজকে আমরা স্টাডি করব। সো লেটস get started. আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে যে ফার্স্ট শুরুটা হয় হচ্ছে ফ্রম দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন। যে দেখা গেছে যে আমরা যদি একটা বডিকে হিট করি, সেখান থেকে যে রেডিয়েশনটা এমিট হয় সেটা ডেফিনেটলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং দেখা গেছে যে আমরা যত বেশি হিট করব তত দেখা যাচ্ছে যে যে স্পেকট্রামটা অফ এমিটেড এনার্জি সেটা পিক যে ওয়েভলেন্থটা আছে দ্যাট ইজ শিফটিং টুয়ার্ডস দ্য ইউভি রিজন। সো প্রবলেম হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি যেগুলো এক্সিস্ট করতো ওই টাইমে, দে ক্যানট এক্সপ্লেইন ইট। সো এটাকে আমরা বলতাম হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। রিলিজিয়ন্স একটা ফর্মুলা বা একটা এম্পিরিক্যাল ইকুয়েশনস ফার্স্টে প্রপোজ করে, যেটা হচ্ছে যে অ্যাজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ এন্ড টেম্পারেচার, বাট সেখান থেকে হচ্ছে এখানে যে কেবি হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, ল্যামডা হচ্ছে গিয়ে দ্য ওয়েভলেন্থ ইটসেলফ, আর ইউটা কি, ইউটা হচ্ছে গিয়ে এই যে ওয়াই অ্যাক্সিসে যেটা দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি। বাট এখানে দেখা গেছে যে এটা আসলে কারেক্টলি প্রেডিক্ট করতে পারে না না এই ট্রেন্ডটাকে, যেটা এক্সপেরিমেন্টালি অবজার্ভ করছে সবাই, সেই ট্রেন্ডটাকে অ্যাকর্ডিং টু দিস ইউ ক্যানট রিয়েলি ম্যাচ। সো এটাকে আমরা ম্যাচ করতে পারি না, কারণ প্রবলেমটা হচ্ছে যে এখানে দেখায় যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইটস লিনিয়ারলি গোয়িং টু ইনফিনিটি, বাট প্র্যাকটিক্যালি যেটা হয় যে ইট গোজ টু এ পিক এন্ড দেন স্টার্টস টু ড্রপ। এটা আসলে এক্সপ্লেইন করতে পারে না। তারপরে যেটা আসলো ওয়েন্স হচ্ছে যে প্রপোজ করলো যে আচ্ছা ঠিক আছে, এটাকে একটু মডিফাই করা যায় কিনা। না, সো সে হচ্ছে যে কেম আপ উইথ দিস ইকুয়েশন, বাট এই কোয়েশনটা প্রবলেম হচ্ছে যে ইট ওয়াজ এবল টু explain the trend towards the shorter wavelength region, but longer wavelength এসে দেখা গেছে যে it was no longer matching। এখানে এসে যে আমি যদি লেজার পয়েন্টার দিয়ে দেখাই, after this point then it no longer fits the data। প্ল্যাঙ্ক যেটা প্রপোজ করলো যে না ঠিক আছে, সে এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কোয়ান্টাইজড, এবং ও হচ্ছে এই দুইটা ফর্মুলাকে মডিফাই করে হি কেম আপ উইথ দিস ফিটিং ফর্মুলা, যেটা এই পারফেক্টলি এই ট্রেন্ডটাকে ফিট করছে। ওকে, দিস ওয়াজ ডান ম্যাথমেটিক্যালি অ্যাজিউমিং with one assumption, সেটা হচ্ছে যে the energy is not continuous, the electromagnetic radiation যে এনার্জিটা that is not continuous but it is in the form of energy packets, discrete packets of energy, এবং সেই প্রত্যেকটা প্যাকেটের এনার্জি যেটাকে আমরা পরে নাম দেওয়া হয়েছে ফোটনস after the photoelectric effect। সো ওই discrete packets of energy যেটা সেটার এনার্জিটা হচ্ছে proportional to the frequency of the radiation, আর proportionality constant যেটা that is the Planck's constant। So this was the contribution from Planck's side। আচ্ছা, এখানে আমি এটাতে ডিটেইলসে যাব না, বাট একটু জাস্ট গিভ ইউ দ্য ব্যাকগ্রাউন্ড, কারণ এখানে লট অফ ম্যাথমেটিক্স ইনভলভ। ঠিক আছে, আমাদের কোর্সের জন্য এটা দরকার নেই। when you study like modern physics ফার্স্ট ইয়ারে, সেখানে হয়তো বা তোমরা আমি জানি না এভাবে পড়াইছে কিনা, বাট ওখানে হচ্ছে you are supposed to learn a little bit about this, এটা more on the physics side। বাট এই প্ল্যাঙ্কস এর ফর্মুলাটাকে যদি আমরা একটু ব্রেক ডাউন করি বা একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাবো, যেটা হচ্ছে আমাদের ডিভাইসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্ল্যাঙ্কস এর ফর্মুলাটা কি, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ দ্য এমিটেড রেডিয়েশন, যে একটা ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে
সেটার যে ইন্টেন্সিটি অথবা এই যে y axis এ যেটা আছে irradiance বা intensity which is a function of wavelength and temperature. This is proportional to 1 by lambda, which is the wavelength, to the power 5, then 1 by e to the power beta by lambda t minus 1. So beta হচ্ছে একটা constant. আচ্ছা, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলাম আমি ওয়েভলেন্থটাকে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি যদি লিখি তাহলে I can rearrange this expression as mu function of lambda t, and this is d lambda by df. Okay, so আমি যদি এই lambda টার্মসটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি তে কনভার্ট করতে চাই তাহলে ইউ রিঅ্যারেঞ্জ দিস ইকুয়েশন। এখানে রিলেশনটা হচ্ছে যে lambda যেহেতু electromagnetic radiation, this is traveling in the form speed of light, so lambda হচ্ছে c by f. So এটা apply করে this is the relation between wavelength and frequency. So আমরা হচ্ছে এটাকে rearrange করলাম না by bringing in this differential term d lambda by df, and then we approximate this এটাকে approximate করে we'll get this equation. এখানে অনেকগুলো স্টেপস আমি দেখাই নাই, ইটস মিসিং, বাট এটার জন্য তোমাদের নেসেসারি না। কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে দেখতে পারো। You will end up with approximately this relation in terms of frequency. So এখানে টার্মস গুলো হচ্ছে frequency square into hf into হচ্ছে 1 divided by e to the power hf by kt minus 1. এই তিনটা টার্মস আসলে খুবই ইম্পর্টেন্ট in the Planck's constant. Okay, so টার্মস গুলো কি কি? প্রথম কথা frequency square যেটা, that basically indicates the number of modes, যে তোমার যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন যেটা এমিট হচ্ছে সেখানে how many modes are there. ধরো এখানে যদি if you have 2 modes, then the value of f square is, let's say, 4, something like that. So f square denotes the number of the modes, আর hf হচ্ছে কি energy of the mode. আচ্ছা, এখানে এনার্জি হচ্ছে hf, আর n যেটা n হচ্ছে গিয়ে is an integer. আমরা নরমালি n টাকে লিখি না, but n is 1 2 3 4. Okay, these are integer values, so integer multiples. So hf represents the energy of the mode, যেখানে n হচ্ছে equal to 1, and এই পার্টটা this one is called the occupation probability. So occupation probability যেটা আমরা পরে পড়বো, যে Fermi-Dirac statistics, যে একটা সলিডে হচ্ছে যে ইলেকট্রনস গুলা they occupy discrete energy levels. So এই যে discrete energy levels বললাম নাম, এটা অকুপাই করার একটা probability আছে, হ্যাঁ, that is given by the Fermi-Dirac distribution. So let's say lower energy levels are more likely to be filled, মানে ইলেকট্রনটাকে লোয়ার এনার্জি লেভেলে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু দ্য হায়ার এনার্জি লেভেলস। সো এই যে অকুপেশনাল প্রবাবিলিটি, যে আসলে কোন লেভেলে কত চান্স আছে ইলেকট্রনটা পাওয়ার, সেটা হচ্ছে গিভেন বাই দিস টার্ম। ওকে, সো এই প্রত্যেকটা টার্ম অ্যাকচুয়ালি ইফ ইউ ব্রেক দিস ডাউন, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ইন্টারপ্রিটেশনটা, এটাকে যদি তুমি ব্রেক ডাউন করো তাহলে তুমি এই জিনিসগুলা পাবা, ইচ অফ হুইচ, প্রত্যেকটা টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন ফর দ্য ডিভাইস পিপল। কারণ এই টার্মটা, এই অকুপেশন প্রবাবিলিটি, দিস গিভস দ্য Fermi-Dirac distribution. The energy gives the energy of the electrons because they also act as waves. আর এটা হচ্ছে the number of modes, যে তোমার ইলেকট্রনস যদি এখানে কনফাইন্ড হয় তাহলে how many modes should be there. So these are very important terms. আর যেটা বললাম যে এনার্জি ইজ কোয়ান্টাইজড, এখানে n এর n টাকে লেখা হয়নি, এখানে আছে nhf and n is 1 to up to n. Okay, capital N. So more or less this is the interpretation of the Planck's formula. Sorry, I just saw it. আমি ঠিক করে দিব. So this is interpretation of the Planck's formula. আচ্ছা, any questions? এখানে কোন কোয়েশ্চেন আছে?
আর এটা স্যার এটা এখানে অকুপেশন প্রবাবিলিটি বলতে কি স্যার হচ্ছে কোন একটা ইলেকট্রন কোন শেলে থাকবে সেটার মানে কোন একটা শেলে থাকার প্রবাবিলিটি যেটা ওইটাই বোঝাচ্ছে। না, শেল না, এটা হচ্ছে এনার্জি লেভেল বলি আমরা, ঠিক আছে, যে আচ্ছা নট নেসেসারি, মানে এটাকে টার্মটা, শেল টার্মটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট এখানে, যে তোমার একটা সলিডে দ্য এনার্জি লেভেলস আর কোয়ান্টাইজড। সো তুমি যে মানে একটা সার্টেন লেভেলে তুমি একটা ইলেকট্রনকে যে তুমি পাওয়ার যে প্রবাবিলিটি, সেটাকেই বলা হচ্ছে অকুপেশন প্রবাবিলিটি। ঠিক আছে, ধরো তোমার বুঝছি। এটা আমরা ডিটেলসে পড়বো যখন আমরা ফার্মি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন দেখবো। ধরো এখানে পাওয়ার প্রবাবিলিটি 80%, so 80% of the times if you look for the electron you will find it here, ঠিক আছে। so that is the occupation probability, যে এই এনার্জি লেভেল গুলো যে অকুপাই করবে, আবার ধরো উপরের লেভেলে পাওয়ার চান্স হচ্ছে 2%, so that is called the occupation probability. কি occupation? Discrete energy levels. Discrete কেন? because একমাত্র যদি তুমি ডিসক্রিট মানে সার্টেন এনার্জি লেভেলস ধরো, ডিসক্রিট এনার্জি লেভেলস ধরো, only then you can actually fit this black body the radiation, এই ট্রেন্ডটা এক্সপেরিমেন্টালি যেটা অবজার্ভ করা হয় সেটাকে তুমি ফিটিং করতে পারবা ম্যাথমেটিক্যালি তখনই যখন ইউ কনসিডার ডিসক্রিট এনার্জিস। ডিসক্রিট এনার্জিস কনসিডার না করলে এটাকে ফিট করা যাবে না। সো দ্যাট ওয়াজ দ্য কন্ট্রিবিউশন ফ্রম প্ল্যাঙ্ক। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার আমরা এখানে ইউ ফাংশন হচ্ছে ল্যামডা এবং টেম্পারেচার, এটা আসলে স্যার তাহলে ইউটা আসলে কি মিন করতেছে, স্পেসিফিক কিছু কি মিন করতেছে? ইউটা হচ্ছে কি, যে এখানে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি ইন্টেন্সিটি, ঠিক আছে। এই যে তোমার তোমার ওয়াটস পার মিটার স্পেকট্রাল এমিটেন্স, বা তোমার অনেক সময় এটাকে যে স্পেকট্রাল ইরাডিয়েন্সও বলে, ঠিক আছে। and this is also known as the intensity, যে পার ইউনিট এরিয়াতে তোমার কতটুকু এনার্জি পার সেকেন্ড তোমার কি বলে অ্যাবজর্ব বলবো না ঠিক, বাট ইরেডিয়েট হচ্ছে, যে এটা একটা সারফেস আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সারফেসটা ধরো 1 মিটার বাই 1 মিটার, সো এখানে তোমার হচ্ছে রেডিয়েশন আসতেছে, দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখন হচ্ছে তোমার ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে তোমার ওয়াট পার মিটার স্কয়ার। তো এই ইউনিট এরিয়াতে কতটুকু এনার্জি, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, সো কতটুকু এনার্জি পার সেকেন্ড আসতেছে পার ইউনিট এরিয়া অফ দিস সারফেস, দ্যাট ইজ স্পেকট্রাল ইরেডিয়েন্স। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটাকে আবার তোমার নরমালাইজও করা যায়, তো স্পেকট্রাল ইরেডিয়েন্স দেখো ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার আর ইনটু তোমার আর তুমি যদি মানে লেন্থ অফ দ্য সারফেস নাও মাল্টিপ্লাই করো উইথ মাইক্রোমিটার, দেন ইউ উইল গেট দিস নাম্বার। সো অনেক সময় এটাও করে যে জাস্ট সিম্পলি ডিরেক্টলি ইন্টেন্সিটিটা না নিয়ে তোমার যে সারফেসে পড়তেছে সেটার লেন্থ দিয়ে তুমি মাল্টিপ্লাই করলা, then you get this unit, but এটা just for normalization, you don't need to worry about this. So এই যে ইউটা, this is a function of, মানে মোট কথা হচ্ছে যে ইন্টেন্সিটিটা it depends on the wavelength, কারণ ওয়েভলেন্থ যত তোমার টেম্পারেচার বাড়াবা ওয়েভলেন্থ কমবে, সো তোমার আমার ইন্টেন্সিটি কিন্তু এই যে ওয়াই অ্যাক্সিসে বাড়তেছে, ইন্টেন্সিটি বাড়বে, বাট এই পিক ইন্টেন্সিটি যেখানে হবে সেই ওয়েভলেন্থটা লেফটে শিফট করবে টুয়ার্ডস ইউভি। সো এখানে তোমার ইন্টেন্সিটি যেটা, দ্যাটস আ ফাংশন অফ বোথ ল্যামডা এন্ড টেম্পারেচার। কারণ টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো ইন্টেন্সিটি বাড়বে, আবার হচ্ছে তোমার আর এটা ওয়েভলেন্থ যেটা করসপন্ডিং যে পিক ওয়েভলেন্থ সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য ইউভি রিজন শিফট করবে। সো ইটস আ ফাংশন অফ বোথ ল্যামডা এন্ড টেম্পারেচার। তারপর তুমি সেটাকে ভেঙে ইউ ক্যান রাইট ইট ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। প্ল্যাঙ্কস এর এটা ইন্টারেস্টিং, দেখো এটা হচ্ছে কোবে স্যাটেলাইট। হ্যাঁ, কোবে মানে হচ্ছে কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার স্যাটেলাইট। সো কোবে স্যাটেলাইট মানে কেন, এই যে দেখো প্ল্যাঙ্ক
এর কন্ট্রিবিউশন এত সিগনিফিকেন্ট কেন সেটা আরো পরে গিয়ে আমরা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারছি around 1990s। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ড যে রেডিয়েশনটা আছে সেটা হচ্ছে এই যে কোবে স্যাটেলাইট দিয়ে মেজার করা হয়। কোবে আবার বলছি, কোবে মানে হচ্ছে কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার স্যাটেলাইট, ঠিক আছে? এটা হচ্ছে কোবের, তোমার এই যে দেখো এখানে তোমরা কমিউনিকেশনে হয়তো পড়ে থাকবা যে অমনি অ্যান্টেনা আছে, তারপর এখানে ডিএমআর, ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টেনাস আর দেয়ার, এখানে সোলার প্যানেল এটাকে পাওয়ার করতেছে। বাট এনিওয়ে এটার কাজ হচ্ছে যে এই যে মহাকাশে যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা আছে সেটাকে কালেক্ট করা। সো সেইটাকে কালেক্ট করে সেটা যদি তুমি ইন্টেন্সিটিটা, রেডিয়েশনের ইন্টেন্সিটি ভার্সেস ওয়েভলেন্থ, এখানে স্পেকট্রোমিটারও আছে। স্পেকট্রোমিটার যেটা করে যে ওই প্রত্যেকটা ওয়েভলেন্থে কি ইন্টেন্সিটি পাচ্ছে সেটাকে রেকর্ড করে, এবং সেটা যদি তুমি প্লট করো এরকম একটা নাইস গ্রাফ আসে। সো দিস ইজ কল্ড দ্য ব্যাক, মানে এই যে ব্যাকগ্রাউন্ড যে রেডিয়েশন আসতেছে স্পেসে প্রবাবলি ফ্রম দ্য সান, সান হচ্ছে পারফেক্ট ব্ল্যাক বডি। এখন এটা হচ্ছে এরকম একটা স্পেকট্রাম আসে, এবং ইন্টারেস্টিংলি ইউ ক্যান ফিট দিস ডেটা পারফেক্টলি। মানে দেখো এই যে এই সলিড লাইনটা হচ্ছে তোমার মেজার্ড ডেটাটা, আর এই যে তোমার যেটা তুমি স্যাটেলাইট থেকে পাচ্ছ, আর ওই যে প্ল্যাঙ্কস এর যে একটু আগে দেখালাম ফিটিং ফর্মুলা, এটা হচ্ছে যে এই ডট গুলা। সো দিস ইজ প্ল্যাঙ্কস। দেখো তুমি যদি প্ল্যাঙ্কের ওখান থেকে ক্যালকুলেট করো, সি হবে, সো দিস ইজ প্ল্যাঙ্কস, তাহলে তুমি দেখবা যে এটা পারফেক্টলি ফিট করছে। সো ডেটা পয়েন্টস আর শোন সুপারইম্পোজড অন দ্য থিওরিটিক্যাল ব্ল্যাক বডি কার্ভ। ওকে, সো থিওরির সাথে এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট পারফেক্টলি ম্যাচ করে গেছে। The fit of the Planck radiation is so precise, এত precisely fit করছে that it provides a powerful confirmation of the idea that the Big Bang expansion shows cosmic background temperature is approximately 3K. মানে এটা হচ্ছে বেসিক্যালি বিগ ব্যাং হওয়ার পরে ইউনিভার্স যখন এক্সপ্যান্ড করতেছে, ব্যাকগ্রাউন্ড যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশনের যে প্রুফ, এবং সেটা বেসিক্যালি ইট কামস ফ্রম হিয়ার। এবং প্ল্যাঙ্ক যেভাবে প্রেডিক্ট করে দিয়েছিল যে ব্ল্যাক বডি রেডিয়েশনকে ফিট করতে পারবে ওর ফর্মুলাটা, সেটাই হয়েছে। সো এই ফিটিংটা কি প্রুফ করে যে না ঠিক আছে, তোমার স্পেসে যে বিগ ব্যাং এক্সপ্যানশন হয়েছিল এবং এখন আস্তে আস্তে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে, টেম্পারেচার আগে অনেক হাই ছিল এখন আস্তে আস্তে কমতেছে, এবং এই ট্রেন্ডটা থেকে তুমি পিক পজিশন থেকে তুমি কিন্তু টেম্পারেচারটা বের করতে পারবে। কিভাবে বের করবে? এই যে দেখো পিক পজিশন, পিক ওয়েভলেন্থ যদি জানো, this is equal to 2900 মাইক্রোমিটার ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে তুমি পিক পজিশন জানো, তাহলে টি যদি বের করো তাহলে দেখবা যে তোমার কসমিক ব্যাকগ্রাউন্ড এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 কেলভিন। সো ইট ইজ ভেরি ইউজফুল ডেটা। এবং এই কোবে স্যাটেলাইটের এই ডেটাটা যখন প্ল্যাঙ্কস এর এর সাথে ফিট করে গেল, ইট শোজ যে না ঠিক আছে, এই কোয়ান্টাইজেশন অফ এনার্জি রিয়েলি এক্সিস্ট। এবং এই জন্য 2006 এ মানে যারা এটা ডেমনস্ট্রেট করছিল, দে গট দ্য নোবেল প্রাইজ আইজ তোমার জন মেথার, জর্জ স্মুট ফ্রম ক্যালিফোর্নিয়া বার্কলি, they got the Nobel Prize for this his demonstration. আচ্ছা, সো এটা গেল একটা। বলো স্যার, স্টার থেকে আসা মানে স্টারের টেম্পারেচার গুলোও কি এইভাবে মাপে স্যার? স্টারের টেম্পারেচার, স্টার টেম্পারেচার, হ্যাঁ তোমার ওই যে কি বলে ওই ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যে স্পেকট্রাম সেখান থেকে মেজার করে। হ্যাঁ, মানে স্যার এই সূত্রটা দিয়েই না স্যার? এই সূত্রটা দিয়ে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। সো ভেরি ইন্টারেস্টিং। দেখো 1901 এ সেটা প্রেডিক্ট করে গেছে, তারপরে মানে এত বছর পরে 1990 তে এটা ডেমনস্ট্রেশন হয়েছে, এবং এর জন্য 2006 এ নোবেল প্রাইজটা দেয়া হয়। সো প্ল্যাঙ্ক নিজেও নোবেল প্রাইজ পাইছিল, and then after like কত তো অলমোস্ট 100 years, right? এটা এক্সপেরিমেন্টালি প্রুফ করা গেছে। আচ্ছা, এরপর ফটো ইলেকট্রিক এফেক্ট আসো। ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ অ্যানাদার রিজন যে কারণে হচ্ছে আমরা বলি যে এনার্জি ইজ কোয়ান্টাইজড। ওকে, সো এন্ড ইউ নো অ্যাবাউট ফটো ইলেকট্রিক এফেক্ট, যে যদি তোমার একটা মেটাল সারফেসে ইফ ইউ শাইন আ লাইট, এবং লাইটের এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, ইট এমিটস ইলেকট্রনস।
ওকে, সো এটা বেসিক্যালি ফার্স্ট প্রুফ 1904 আইনস্টাইন বা 1905 আইনস্টাইন যেটা ডেমনস্ট্রেট করে যে লাইট শুড বি থট অফ অ্যাজ পার্টিকলস উইথ এনার্জি। এই অবজারভেশনটা ইজ কনসিস্টেন্ট উইথ প্ল্যাঙ্কস আইডিয়া অফ কোয়ান্টাইজেশন। প্ল্যাঙ্ক যেটা বলে গেছিল সেটার সাথে এটা হচ্ছে কনসিস্টেন্ট। ওকে, and basically photoelectric effect যেটা দেখা গেছে যে লাইট ক্যান ইজেক্ট ইলেকট্রনস ফ্রম এ মেটাল, এবং এটা কিন্তু আগেও আইনস্টাইন আগেও অনেকে অবজার্ভ করছে, লাইক 1800s থেকে পিপল স দ্যাট, বাট এটা কেউ এক্সপ্লেইন করতে পারে না। আইনস্টাইন এটা এক্সপ্লেইন করছে বেসড অন মানে প্ল্যাঙ্কস আইডিয়া অফ কোয়ান্টাইজেশন। হি কুড এক্সপ্লেইন দ্য ফটোইলেকট্রিক এফেক্ট, এবং ফটোইলেকট্রিক এফেক্টের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন তুমি যখনই লাইট দিবা ইলেকট্রনস আর এমিটেড ইমিডিয়েটলি, ওকে, এবং লাইটের ইন্টেন্সিটি তুমি যখন ইনক্রিজ করবা নাম্বার অফ ইলেকট্রনস বাড়বে, বাট দেয়ার এনার্জি বাড়বে না। তার কারণ হচ্ছে যে এনার্জিটা ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য লাইট ইন্টেন্সিটি। আগে সবাই মনে করতো যে 1800s এ যারা এক্সপেরিমেন্ট করছে ওরা এখানে কনফিউজড হয়েছিল কয়েকটা কারণে। একটা হচ্ছে যে ওরা প্রথমে ভাবছে যে আচ্ছা আমি এই যে লাইট দিচ্ছি ইলেকট্রনস সাথে সাথে এমিট হচ্ছে, এটা তো হওয়ার কথা না। লাইটটা তো আসবে, অ্যাবজর্ব হবে, তারপরে ইলেকট্রন হবে, মানে দে ওয়ার থিংকিং অফ লাইট অ্যাজ এ ওয়েভ। হ্যাঁ, যে ওয়েভটা আসবে, এটা অ্যাবজর্ব হবে, তারপরে ইলেকট্রন বের হবে। বাট যেহেতু এটা পার্টিকেল, এটা যখন মানে ফোটনস কনসিডার্ড অ্যাজ পার্টিকেলস, যখন এটা সারফেসে পড়তেছে ইট ইমিডিয়েটলি গিভস দ্য এনার্জি টু দ্য সারফেস ইলেকট্রনস, এবং ওরা দে আর ইজেক্টেড। সো আইনস্টাইন ওয়াজ এবল টু এক্সপ্লেইন দ্যাট। তারপর আরো ইন্টারেস্টিং ব্যাপার যে সবাই মনে করতো লাইটের ইন্টেন্সিটি যত পাওয়ারফুল লাইট দিব তত তো হচ্ছে গিয়ে আমার বেশি ইলেকট্রনস বের হবে, সরি ইলেকট্রনস এর এনার্জিও তত বেশি হবে। বাট দেখা গেছে আসলে সেটা না, বিকজ ইন্টেন্সিটির সাথে নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজ করে, বাট ওদের এনার্জি কিন্তু কোনো চেঞ্জ হয় না, বিকজ এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। লাইটের ফ্রিকোয়েন্সি সেম থাকলে এনার্জি উইল নেভার চেঞ্জ। ইন্টেন্সিটি বাড়ালে নাম্বার অফ ইলেকট্রনস বাড়বে, because you have intensity বেশি মানে you have more photons coming in. So if you have more photons coming in, there will be more electrons coming out. But other than that, energy will not be affected. So Einstein it explained করছে। The red light will not cause emission no matter what intensity. কারণ red light এর এনার্জি অনেক কম। ঠিক আছে, সো এই অবজারভেশনস এগুলো তোমরা জানো photoelectric effect, and this was explained by Einstein। এবং যেটা মিনিমাম বাইন্ডিং এনার্জি বা ওয়ার্ক ফাংশন থাকে, লাইটের এনার্জি যদি বেশি হয় ফটোনের, তাহলে হচ্ছে যে বাইন্ডিং এনার্জি থেকে বেশি হলে ইলেকট্রনস উইল বি ইজেক্টেড, এবং ওই রিমেইনিং যে এক্সট্রা এনার্জিটা দ্যাট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রনস। সো এই অবজারভেশনস গুলা, এই এক্সপ্লেনেশন গুলা তখনই পসিবল যদি তুমি কনসিডার করো যে লাইট ইজ আ পার্টিকেল। হ্যাঁ, লাইটকে যদি ওয়েভ হিসেবে চিন্তা করো তাহলে এগুলো এক্সপ্লেইন করতে পারবা। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট আইডিয়া, এবং এগুলো হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্টের যে রিলেশন গুলো বললাম, যে ওয়ার্ক দিস ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল ভার্সেস এনার্জি, এবং এটা যদি তুমি প্লট করো ইউ গেট দ্য ওয়ার্ক ফাংশন হিয়ার। সেটা তোমরা ফার্স্ট ইয়ারে মডার্ন ফিজিক্সে পড়ে আসছো, রাইট? ফটোইলেকট্রিক এফেক্ট। জি স্যার। জি স্যার, ইন্টারও পড়ছি স্যার। ইন্টারও পড়ছো, ফার্স্ট ইয়ারে তো পড়ার কথা, রাইট? জি স্যার, ফার্স্ট ইয়ারও ছিল। জি স্যার ছিল। So I'm not going to repeat this. এগুলো বলতেছি just to lead you to the idea যে কিভাবে আসলে এই কোয়ান্টাম মেকানিক্স আসছে, এরপরে আমি এটাকে ডিভাইসের সাথে কানেক্ট করব। আচ্ছা, সো একটু পেশেন্স রাখো। মনে হতে পারে স্যার এগুলো ইররিলেভেন্ট কথা বলতেছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলা যদি না জানো তাহলে কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে এই যে ডিসক্রিট স্পেকট্রাম। তুমি যদি কোনো হট অবজেক্ট নাও এবং সেটাকে তুমি যদি স্পেকট্রামটা দেখো তাহলে দেখবা যে it only gives of discrete colors বা discrete lines in the spectrum.
যেমন একটা হাইড্রোজেনের জন্য এবং আয়রন যদি তুমি ইয়ে করো করো এবং এটার যদি স্পেকট্রামটা দেখো ইউল সি ডিসক্রিট কালার্স। হ্যাঁ, বা সোডিয়ামের তুমি যদি সোডিয়াম ফ্লেম নাও ইউল সি ডিসক্রিট কালার। ঠিক আছে, সো এই যে ডিসক্রিট কালার দেখা যাচ্ছে, এটা কেন দেখা যাচ্ছে, ওয়াই? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন এভরিবডিজ মাইন্ড। এইখান থেকে কে তুমি কিন্তু ইউ ক্যান আইডেন্টিফাই দ্য মেটেরিয়ালস, কারণ প্রত্যেকটা মেটেরিয়ালের ধরো হাইড্রোজেনের এই তুমি যদি স্পেকট্রামটা নাও when you heat up hydrogen gas, হ্যাঁ, in a chamber, এবং সেটা যদি তুমি অপটিক্যাল স্পেকট্রাম নাও তাহলে you will see something like this. So এটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে, you can identify a material based on this. তোমরা আগে যে কেমিস্ট্রিতে ফ্লেম টেস্ট করছো, ফ্লেম কালার দেখে তোমরা বলতা যে এটা হচ্ছে সোডিয়াম বা আয়রন বা নিকেল। হ্যাঁ, সো এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। বাট তখন এটা ব্যাক ইন দ্য 1900s, তখন মানুষ জানতো না যে এটা আসলে কেন হচ্ছে, কেন আমি কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম কালার পাচ্ছি না, ডিসক্রিট কেন পাচ্ছি। সো এটার এক্সপ্লেনেশনটা ফার্স্ট নিয়ে আসা হচ্ছে নিলস বোর, দ্যাট ওকে you have discrete energy levels in the atomic structure. 1913 এ সেটা প্রপোজ করছে এবং দিস ইজ স্যার ওই কালার গুলো তো শুধুমাত্র মেটালের জন্য পাওয়া যায় না, আর হাইড্রোজেন এক্সেপশন, এরকম না নাকি? সব সব ধরনের ম্যাটেরিয়ালের জন্যই পাওয়া সম্ভব? না, মোস্টলি মেটাল এন্ড হাইড্রোজেন। ডিপেন্ড করবে হচ্ছে কালারটা তুমি পাবা কি পাবা না, সেটা এনার্জি লেভেল এর গ্যাপ গুলোর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো জি স্যার, বুঝছি। হ্যাঁ, মানে তুমি তো ভিজিবল রেঞ্জে হলেই তুমি দেখতে পাবা, আদারওয়াইজ তো ইউ ক্যানট সি ইট, রাইট? হ্যাঁ স্যার। কম এনার্জি গ্যাপে কিন্তু ভিজিবল রেডিয়েশন দিবে না, রাইট? সো যারা দিবে তাদেরটা তুমি দেখতে পাবো। সো এখন এটা কেন হচ্ছে, পিপল ডিডন্ট নো। তো নিলস বোর যেটা বললো 1913 এ, সে বললো যে এরকম মেটেরিয়ালের মধ্যে ডিসক্রিট এনার্জি লেভেল আছে, এনার্জি ইজ নট কন্টিনিউয়াস, এনার্জি লেভেল গুলো হচ্ছে ডিসক্রিট। এবং যখন তুমি হিট করো কোনো কিছু, তখন দ্য ইলেকট্রনস আর এক্সাইটেড ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু দ্য হায়ার এনার্জি লেভেল। আর হায়ার এনার্জি লেভেল হচ্ছে গিয়ে মেটা স্টেবল, ওখানে ইলেকট্রনস থাকতে পারে না, দে নিডস টু কাম ডাউন টু দ্য গ্রাউন্ড স্টেট, বিকজ গ্রাউন্ড স্টেট হচ্ছে এনার্জেটিক্যালি সবচেয়ে স্টেবল। সো গ্রাউন্ড স্টেটে যখন আসে, যে ট্রানজিশনটা হয়, ইট গিভস অফ রেডিয়েশন, এবং সেটা যদি ভিজিবল ওয়েভলেন্থ হয়, ইউ সি ডিসক্রিট কালার্স। এটা ওয়াজ এ বিগ ব্রেক থ্রু ইন দ্য ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম মেকানিক্স। যে তখন মানুষ মানে ফার্স্ট মানে এক্সপ্লেন করতে পারলো যে না, এনার্জি ইজ কোয়ান্টাইজড in a matter. By in an atom you have discrete energy levels. So এভাবে হাইড্রোজেন স্পেকট্রাম দিয়ে যে তোমার একটা চেম্বার filled with hydrogen gas, হ্যাঁ, এবং তুমি সেটাকে you heat it up and it starts to emit light in the discrete spectrum. বোর এভাবে এক্সপেরিমেন্ট করে he proved that. এবং তারপরে হচ্ছে যে তুমি মানে এগুলো ফান্ডামেন্টাল তোমরা ওই যে অ্যাটমিক স্ট্রাকচারে পড়ে আসছো ইন্টারে, যে ইউ ক্যান গেট দ্য এনার্জি লেভেলস, এই যে গ্যাপের যে ডিফারেন্স, এনার্জি এট লেভেল এম, এনার্জি এট লেভেল এন, আর এটা হচ্ছে গিয়ে তোমার এই যে রিডবার্গ কনস্ট্যান্ট, যেটা হাইড্রোজেনের জন্য যে 13.6 ইলেকট্রন ভোল্ট। সো হাইড্রোজেন সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল অ্যাটম, এবং ওটার উপর বেস করে ইউ ক্যান অ্যাকচুয়ালি কোয়ান্টিফাই দিস এনার্জি লেভেলস ফর আদার মেটেরিয়ালস। সো এই জিনিসটা প্রপোজ করে হচ্ছে নিলস বোর। তাহলে কি হলো, প্ল্যাঙ্ক হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেইন করলো, আইনস্টাইন এক্সপ্লেইনড দ্য ফটোইলেকট্রিক এফেক্ট, নীল বোর এক্সপ্লেইনড দ্য ডিসক্রিট এমিশন স্পেকট্রাম ফ্রম ডিফারেন্ট মেটেরিয়ালস, এবং ওটার থিওরিটা দিছে সে যে ইটস বিকজ অফ ডিসক্রিট এনার্জি লেভেলস। তাহলে এই যে নিলস বোর, আইনস্টাইন, প্ল্যাঙ্ক, এদের যে এক্সপ্লেনেশন গুলো, অল অফ দেম were converging towards one thing, সেটা হচ্ছে যে elements or atoms have discrete energy levels and energy is quantized. স্যার একটা কোশ্চেন ছিল ছোট। হ্যাঁ, বলো। স্যার আমরা মানে এই যে 9-10 কিংবা ইন্টারমিডিয়েটে বোর পরমাণু মডেলে পড়েছিলাম যে বোরের পরমাণু মডেলটা শুধুমাত্র হাইড্রোজেন অথবা হাইড্রোজেন সদৃশ, মানে এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদেরই বর্ণালী ব্যাখ্যা করতে পারে, মানে যদি একের অধিক থাকে তাহলে এক্সপ্লেন করতে পারে না। কিন্তু স্যার আয়রনের যে বর্ণালীটা বা স্পেকট্রামটা দেখলাম, ওইটা কিভাবে এক্সপ্লেন করলো?
না এটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি বোর্ড যেটা করছে, যেটা হচ্ছে বোর্ডের এক্সপেরিমেন্ট, যে এটা কিন্তু হাইড্রোজেন দিয়ে করছে, রাইট? জি স্যার। ঠিক আছে, এবং এইটাকে তুমি যখন আমি বললাম যে মানে when you কনসেপ্টটা কিন্তু সেম, ঠিক আছে? হ্যাঁ, হয়তো তোমার বোর্ডের ইকুয়েশন যেটা আছে সেটাকে আরেকটু মডিফাই করতে হবে টু এক্সপ্লেইন ডিফারেন্ট মেটেরিয়ালস, বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে যে তোমার এনার্জি যে কোয়ান্টাইজড এই জিনিসটার প্রুফটা ফার্স্ট আসছে হচ্ছে এই যে বেসড অন দ্য বোর্ড অ্যাটমিক মডেল, ঠিক আছে? যে যে তোমার হাইড্রোজেনের যে স্পেকট্রামটা, কারণ আইনস্টাইন তো এক্সপ্লেইন করছে ফটোইলেকট্রিক এফেক্ট, বাট নো ওয়ান ওয়াজ এবল টু এক্সপ্লেইন দিস এট দ্যাট টাইম। সো নিলস বোর যেটা করছে, ও ফার্স্ট হাইড্রোজেনের স্পেকট্রামের উপর বেস করে এটাকে ফার্স্ট এক্সপ্লেইন করে। এখন তুমি যদি আরো ধরো হাইড্রোজেনের তো সিম্পল একটা ইলেকট্রন আছে, তুমি যদি আরো বিগার অ্যাটমে যাও তখন ইউ মাইট নিড টু মডিফাই the Bohr's equation a little bit, কিন্তু এটার মানে এই না যে তোমার এটা যে অ্যাপ্লিকেবল না ওটা আমরা এভাবে বলতে পারবো না। মেইন জিনিস হচ্ছে বোর কনসেপ্টটাকে প্রুফ করছে, এখন তুমি কনসেপ্টে ইউ ক্যান অ্যাপ্লাই টু ডিফারেন্ট মেটেরিয়ালস উইথ সাম মডিফিকেশনস, ঠিক আছে? বাট আমরা এখানে মেইন কনসেপ্টটাই আলোচনা করতেছি আর কি, ঠিক আছে? বুঝে গেছে? ওইখানে তোমার মানে তুমি যদি প্রত্যেকটা ওই লার্জার অ্যাটমের জন্য ইয়ে করতে চাও, হ্যাঁ ডেফিনেটলি দেয়ার আর সাম মডিফিকেশনস, বাট ওদিকে আমরা এখন যাচ্ছি না। আমরা এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করতেছি যে কোথা থেকে এই কোয়ান্টামের কনসেপ্টস গুলা তৈরি হয়েছে, সো হোয়াট আর দ্য এরিয়াস। আচ্ছা, সো বোর আরেকটা জিনিস কিভাবে প্রুফ করলো যে তোমার হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে মানে ম্যাথমেটিক্যাল পার্টটা দেখাচ্ছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্ম আর হচ্ছে তোমার যে কুলাম্বিক যে ফোর্স, এই দুইটাকে সে ইকুয়াল করলো, মানে ইকুয়েট করলো, কারণ হচ্ছে যে এটা একটা সার্কেলে ঘুরতেছে, সো এটা ওর একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে mv স্কয়ার বাই r, এন্ড যেহেতু তো দিস ইজ ইন ব্যালেন্স, এটা তো ছিটকে পড়তেছে না, সো দিস ইজ ইকুয়াল টু দ্য কুলাম্বিক ইন্টারঅ্যাকশন। যদি ইলেকট্রনের চার্জ কিউ হয় আর মাইনাস কিউ হয়, বা ইউ ক্যান জাস্ট টেক দ্য ম্যাগনিটিউড, ইলেকট্রনের চার্জ হচ্ছে কিউ আর এখানে আছে একটা প্রোটন, ওইটাও কিউ, সো দিস ইজ কিউ স্কয়ার, দিস ইজ 4 পাই এপসিলন নট r n স্কয়ার। এখান থেকে তুমি যদি ইকুয়েট করো ইউ গেট এন এক্সপ্রেশন লাইক দিস। আর এন কেন? কারণ যেহেতু এনার্জি ইজ কোয়ান্টাইজড, ঠিক আছে, সেহেতু ও কিন্তু যে কোনো অরবিটাল ইলেকট্রন থাকতে পারবে না, ইট ক্যান অনলি অকুপাই ডিসক্রিট অরবিটালস। সো ডিসক্রিট অরবিটালস যদি অকুপাই করে সেগুলোর রেডিয়াস যদি তুমি বের করতে চাও, তাহলে তোমাকে এই দুইটা ফোর্সকে ইকুয়াল ধরে এখান থেকে ইউ গেট অ্যান এক্সপ্রেশন অফ দ্য rn হচ্ছে গিয়ে তোমার অরবিটাল রেডিয়াস যেটা। আচ্ছা, এবং এখান থেকে ওয়ান্স ইউ গেট দিস, তোমার কাইনেটিক এনার্জি, এটা যেহেতু মুভিং ইলেকট্রন হাফ mv স্কয়ার, পোটেনশিয়াল এনার্জি তুমি যদি চার্জকে ধরো প্লাস কিউ এন্ড ইলেকট্রন হচ্ছে মাইনাস কিউ, প্রোটন হচ্ছে প্লাস কিউ, সো ইউ ক্যান গেট দ্য পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি at আর ধরো ইনফিনিটিতে ইট বিকামস জিরো, এটা আমরা জানি। সো এই কয়েকটা জিনিস অ্যাপ্লাই করে ইউ গেট দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখান থেকে ইউ গেট অ্যান এস্টিমেশন of this the energy of this system, so which comes out to be, তোমরা যদি যে এই রিডবার্গ কনস্ট্যান্ট অ্যাপ্লাই করো হাইড্রোজেনের জন্য, so -13.6 n square ev, this is the energy at a discrete level n এর ভ্যালু হচ্ছে n হচ্ছে ইন্টিজার, so n is 1 2 and so on। এখন তুমি যদি দুইটা লেভেলের মধ্যে যদি ট্রানজিশন হয়, ধরো দিস ইজ লেভেল m আর n, এদের মধ্যে যদি ট্রানজিশন হয় তাহলে তোমার হচ্ছে যে এদের যে ডিফারেন্সটা, এনার্জি ডিফারেন্সটা, সেটা তুমি বের করার জন্য ইউ ক্যান অ্যাপ্লাই দিস ইকুয়েশন। এগুলা কোনোটাই তোমার এখানে জানার দরকার নেই, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স এর কনসেপ্ট, বাট ডিভাইসে আমাদের এই জিনিসগুলা ডিরেক্টলি লাগবে।
বাট এই কনসেপ্টস গুলো জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এই উইকটা এই কোয়ান্টাম মেকানিক্সে স্পেন্ড করব, আজকের ক্লাস আর কালকের ক্লাসে। তারপরে হচ্ছে আমরা নেক্সট উইক থেকে হচ্ছে আমরা কোর ডিভাইসের টপিকস গুলাতে যাব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি এগুলো কুইকলি যাই একটু, কারণ এখানে অনেকগুলা স্লাইডস আছে। এই ফান্ডামেন্টাল কনসেপ্টস গুলা আমি খুব ডিটেলসে যাব না, যেহেতু অলরেডি তোমরা এগুলা কিছুটা জানো। আচ্ছা, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, হ্যাঁ, যে ইলেকট্রন ক্যান বি এ ওয়েভ, ইলেকট্রন ক্যান বি এ পার্টিকেল। সো এটার জন্য অনেকগুলা মানে এক্সপেরিমেন্ট আছে। একটা ফেমাস এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা, যে ধরো একটা ইলেকট্রন গান আছে, তুমি ইউ আর শুটিং ইলেকট্রনস, যে ইলেকট্রনস বের হচ্ছে এখান থেকে, এন্ড ইউ হ্যাভ টু স্লিটস হিয়ার। এখন তুমি এখানে একটা ডিটেক্টর রাখলা, এই ডিটেক্টরটা ইউ মুভ আপ এন্ড ডাউন, হ্যাঁ, অ্যাক্রস দ্য সারফেস। ডিটেক্টরের কাজ কি? ইট ডিটেক্টস ইলেকট্রনস। সো তুমি দেখবা যে when you are moving this, তুমি কিন্তু you are either detecting a single electron or you are detecting no electrons at all. মানে তুমি হাফ ইলেকট্রন বা তোমার কি বলে কোয়ার্টার ইলেকট্রন বলে কিছু নাই, either you are detecting one electron or you are detecting zero electron. Okay, so this is an indication that electrons are particles. কারণ particles আর অর্ধেক হয় না, তুমি fraction হয় না। So you are detecting either single electrons or integer number of electrons, but you are not detecting fractional electrons. তুমি জিরো পাচ্ছ, কিছু কিছু কেসে হয়তো তুমি ইলেকট্রন পাচ্ছ না, যে ডিটেক্টরটা এখানে আসতেছে এখানে কোনো ইলেকট্রন নাই, আবার এখানে আসছে তুমি এখানে একটা ইলেকট্রন পেলে। So you are either detecting one electron or it could be like 2, 3, 4 electrons or zero electrons. So it shows that electrons is basically a particle, number one. আচ্ছা, নাম্বার টু হচ্ছে যে আমি যদি এখানে এই ডিটেক্টরটাকে, এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করি এবং প্রত্যেকটা পয়েন্টে আমি যদি কয়েকবার করে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনসটা কাউন্ট করি, করে আমি একটা কিউমুলেটিভ একটা ডিস্ট্রিবিউশন তৈরি করার চেষ্টা করি, যে আমি কয়েকটা পয়েন্ট সেট করলাম, যে 3টা পয়েন্টে আমি ডিটেক্টরটাকে বসালাম এবং এখানে আমি নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করলাম এবং কয়েকবার কাউন্ট করে এভারেজটা নিলাম, নিয়ে আমি দেখতে চাচ্ছি যে এইখানে আসলে ইলেকট্রনের যে এই ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন আসতেছে এদের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা কি, মানে ওভার দ্য রিজন ওরা কিভাবে ডিস্ট্রিবিউটেড সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে দেখবা খুবই ইন্টারেস্টিং যে ইফ ইউ প্লট দিস, হ্যাঁ, যে তুমি ইউ রিপিট দ্য এক্সপেরিমেন্ট এ ফিউ টাইমস, ইউ প্লট দিস ডিস্ট্রিবিউশন, ইউ এন্ড আপ উইথ সামথিং লাইক দিস, যে তুমি দেখবা যে মাঝখানে you get maximum intense মানে maximum number of electrons এই রিজনে তুমি পাচ্ছ, লেটস সে, আর হচ্ছে এইখানে হচ্ছে তোমার আর মিনিমাম। এখন এটা কিসের মতো এই প্যাটার্নটা? দিস ইজ প্যাটার্ন ইজ লাইক এ ওয়েভ, রাইট? জি স্যার। ওয়েভ প্যাকেট এরকম ওয়েভ, এটা হচ্ছে তোমার যদি এই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যদি চিন্তা করো, যেটা লাইট দিয়ে করা হয়েছে, সেখানে কিন্তু তুমি এরকম একটা ইয়ে পাও। দিস ইজ লাইক এ ডিফ্র্যাকশন প্যাটার্ন, রাইট? জি স্যার। তাহলে ডিফ্র্যাকশন প্যাটার্ন যদি হয়, তার মানে দিস ইজ হ্যাপেনিং ডিউ টু এখানে পিক ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, কারণ এখানে ইন্টারফারেন্সটা হচ্ছে কনস্ট্রাকটিভ। এই যে এই দুইটা ওয়েভ, 1 আর 2 ওয়েভ না বলে বললাম যে এই দুইটা বিম অফ ইলেকট্রনস 1 and 2 দে আর ডুইং সাম সর্ট অফ ইন্টারফারেন্স, এন্ড তোমার যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেই জায়গাগুলোতে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখানে আমি জিরো ইন্টেন্সিটি পাচ্ছি। তাইলে দেখো, তার মানে এটা কি, এই ডিফ্র্যাকশন বললাম, আবার একটা টার্ম ইউজ করলাম ইন্টারফারেন্স, দিস আর ওয়েভ প্রপার্টিজ। তার মানে ইলেকট্রন ইজ অলসো শোয়িং ওয়েভ প্রপার্টিজ। সো এই এক্সপেরিমেন্ট থেকে দুইটা জিনিস, প্রথম কথা হচ্ছে আমি যদি জাস্ট নাম্বার অফ ইলেকট্রনস ডিটেক্ট করি, আমি আইদার ইন্টিজার নাম্বার পাবো অথবা জিরো পাবো, আর যদি which shows the electron is a particle, কারণ পার্টিকেল ডিসক্রিট কোয়ান্টিটিতে এক্সিস্ট করে, একটা দুইটা তিনটা, তুমি 3.5 পার্টিকেল বলতে পারবা। আবার আমি যদি এক্সপেরিমেন্টে রিপিট করে আমি যদি ডিস্ট্রিবিউশনটা প্লট করি, তাহলে দেখবো যে এটা অনেকটা ওয়েভের মতো আসছে। তার মানে দিস ইজ অলসো ওয়েভ, দিস ইজ অলসো ওয়েভ লাইক প্রপার্টিজ। ওকে,
সো তার মানে ইলেকট্রনস বা তুমি যদি লাইটের কথা চিন্তা করো, photons whatever, they have both wave and particle properties. Okay, so এখান থেকে তোমার আর you can actually যদি তোমার পার্টিকেল চিন্তা করো, definitely it has some momentum and all. আমি যদি ওভারঅল এনার্জিটা ক্যালকুলেট করতে চাই, ওভারঅল এনার্জি হচ্ছে ওর রেস্ট মাস স্কয়ার স্পিড অফ লাইট টু দি পাওয়ার 4 প্লাস মোমেন্টাম স্কয়ার ইনটু স্পিড অফ লাইট স্কয়ার। যদি এটা লাইট হয়, এটা যদি ধরো ইলেকট্রন বিম না হয়, যদি লাইট হয়, লাইটের ইজ মেড আপ অফ ফোটনস, ফোটনস এর রেস্ট মাস হচ্ছে 0, তাহলে এখান থেকে আসবে hf ইকুয়ালস টু p ইনটু c। আর এখান থেকে তুমি you can get an expression for the momentum is h by lambda, or in other words this is h cut divided by k যদি আমরা k equal to 2 pi by lambda ধরি। So these are some of the relations যেগুলো আমরা পরবর্তীতে গিয়ে ডিভাইসে ইউজ করব। So to summarize, the experimental evidence shows that energy is quantized, এবং আমরা অনেকগুলো এভিডেন্স দেখলাম, and it shows that also the waves can behave like particles. So waves can behave like particles, এটা হচ্ছে photoelectric effect, and particles can behave like waves. এই যে particles যদি বলো, এটা electron গানে if you get the distribution, it shows that the particles by electrons, they can behave like waves. This is the electron diffraction experiments. So these are very important findings. এই দুইটা some point যেখানে আমি লিখছি সামারিতে, this shows that we are ready to start studying quantum mechanics, কারণ এটা লাগবে আমাদের। আচ্ছা, এখন waves show the effects of quantization. আচ্ছা, এখন let's see, স্যার আগের স্লাইডটাতে কি একটু যাওয়া যায় স্যার? এটাতে এটার আগেরটাতে স্যার। হ্যাঁ বলো স্যার হচ্ছে ইলেকট্রন গানের এক্সপেরিমেন্টটাতে স্যার। এটাই, হ্যাঁ বলো। এটা স্যার ওইখানে স্যার ওই যেই, হ্যাঁ জি স্যার, ওই স্পেশাল ডিস্ট্রিবিউশনটা দেখাইছেন না স্যার? হ্যাঁ স্যার এইটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ফাংশন আকারে প্রকাশ করি উইথ রেসপেক্ট টু স্পেস এন্ড টাইম, তাইলে কি স্যার এইটা কাইন্ড অফ শ্রোডিঞ্জারের ফাংশনটার মতো আসবে না স্যার? আসার কথা না? হ্যাঁ আসবে তো, আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তার মানে স্যার অ্যানালজি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি স্যার। আচ্ছা এখন দেখো যে এই যে এখন এখানে একটা অ্যানামলি আছে, অ্যানামলি মানে হচ্ছে একটা কন্ট্রাডিকশন টাইপের কনসেপ্ট আছে। সেটা হচ্ছে যে আমরা বলতেছি যে এভরিথিং ইজ কোয়ান্টাইজড, ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে ধরলাম, যেটা ডিসক্রিট পার্টিকেল, এনার্জি লেভেল ডিসক্রিট, ইট ইজ কোয়ান্টাইজড, সবই বুঝলাম, কিন্তু আবার বলতেছি এটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভ হচ্ছে আবার কন্টিনিউয়াস, তাই না? সো তাইলে এই দুইটা কনসেপ্ট কিন্তু মানে একটা একটার সাথে যায় না, ইট ইজ লাইক কনফিউজিং। যে তুমি একবার বলতেছো এটা হচ্ছে পার্টিকেল, ওকে ডিসক্রিট, আমি মানলাম, তারপর আবার বলতেছো এটা হচ্ছে ওয়েভ, ওয়েভ ইজ এ কন্টিনিউয়াস থিং। তাইলে কোয়ান্টাইজেশন কনসেপ্ট আমরা ওয়েভের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব হচ্ছে যে যখন আমরা ওয়েভটাকে একটা বাউন্ডারি কন্ডিশনস ওয়েভের মধ্যে অ্যাপ্লাই করব। আদারওয়াইজ ওয়েভ কিন্তু হচ্ছে তোমার ইনফিনিটি, ইট স্টার্টস ফ্রম মাইনাস ইনফিনিটি গোস টু প্লাস ইনফিনিটি, সো ইটস এ কন্টিনিউয়াস থিং। কিন্তু এটাকে যদি আমি কোয়ান্টাইজেশন কনসেপ্টে আনতে চাই, আই নিড টু কনফাইন দিস ইন সার্টেন বাউন্ডারি, কিছু একটা বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করতে হবে। একটা ওয়েভ কে তুমি যদি একটা সার্টেন বাউন্ডারির মধ্যে রেস্ট্রিক্ট করো, দেন ইট উইল শো কোয়ান্টাম এফেক্টস। ক্লিয়ার? সো এই জিনিসগুলো আমরা এখন দেখবো যে হাউ ডু উই অ্যাকচুয়ালি ডু দিস। আচ্ছা, তারপর হচ্ছে উই নিড এ ওয়েভ ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনস, এবং যেহেতু আমাদের কাজ হচ্ছে ইলেকট্রনস নিয়ে, সেহেতু হচ্ছে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা ইলেকট্রনস এর জন্য ওয়েভ ইকুয়েশনস গুলো আমরা কিভাবে লিখব। আচ্ছা, এখন আসো আস্তে আস্তে আমরা ডিভাইসে যাই যে কেন আসলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা দরকার। এটা হচ্ছে তোমার এই যে সোর্স ড্রেন, মাঝখানে হচ্ছে গিয়ে চ্যানেল,
যেটা আগেও দেখাইছি, ইলেকট্রনস ফ্লো ফ্রম সোর্স টু ড্রেন, এটাকে যদি তুমি জুম ইন করো, রাইট, এটা যদি সিলিকন হয় তাহলে দিস ইজ এ ক্রিস্টাল। ক্রিস্টাল মানে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস। এখন এইখানে যে ইলেকট্রনটা দেখতেছো, দিস ইলেকট্রন ইজ মুভিং থ্রু দ্য ক্রিস্টাল। As it is moving through the crystal, it is getting influenced by the এই যে অ্যাটমিক কোরস। এই যে ল্যাটিস পয়েন্টস গুলো দেখতেছো, এগুলো এখানে তো অ্যাকচুয়ালি ধরো সিলিকন যদি চিন্তা করো, এখানে সিলিকন অ্যাটমস আছে। সিলিকন অ্যাটম হ্যাজ a core nucleus. Nucleus is positively charged, so এটা will definitely affect this electron. There will be some Coulombic interaction. So Coulombic interaction যদি হয়, you will have a potential, একটা ভোল্টেজ থাকবে, যে ভোল্টেজটা হচ্ছে it will affect this electron. এবং সেই ভোল্টেজের নেচারটা কি হবে, যেহেতু এটা ক্রিস্টাল, দিস ইজ এ পিরিয়ডিক স্ট্রাকচার, তাহলে তোমার এই যে পোটেনশিয়াল বা হচ্ছে গিয়ে তোমার যে ভোল্টেজটা, দ্যাট উইল বি অলসো পিরিয়ডিক ইন নেচার। আন্ডারস্টুড? জি স্যার। তাহলে এটা হচ্ছে উইল বি পিরিয়ডিক ইন নেচার। এখন এই পোটেনশিয়ালের শেপটা, এটা কি স্কোয়ার হবে নাকি ট্রায়াঙ্গেল? এটা অনেক ধরনের শেপ হতে পারে। তোমাদের নেক্সট কোয়েশ্চেন মাথায় আসা উচিত যে ঠিক আছে, এটা তো বুঝলাম যে স্যার এটা ইলেকট্রন ক্রিস্টালের মধ্যে দিয়ে যাচ্ছে, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাটমিক কোর। সো অ্যাটমিক কোরের সাথে একটা কুলাম্বিক ইন্টারঅ্যাকশন আছে। তোমরা জানো যে যখন কুলাম্বিক ইন্টারঅ্যাকশন হয়, ইউ হ্যাভ এ পোটেনশিয়াল এনার্জি, রাইট? জি স্যার, পটেনশিয়াল এনার্জি থেকে জি ব্যারিয়ার। স্যার। যেহেতু অ্যাটম গুলা তোমার পিরিয়ডিক্যালি সাজানো আছে, কোর গুলা, সেজন্য পোটেনশিয়ালটাও পিরিয়ডিক হবে। এইটুক পর্যন্ত তো বোঝা গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন এরকম স্কোয়ার, কেন অন্য শেপ না কেন? সেটার অ্যান্সারটা আমি পরে দিব। এটা স্কোয়ার বা এটা অনেক শেপের হতে পারে, স্কোয়ার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, ঠিক আছে, প্যারাবোলিক পোটেনশিয়াল হতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে মেটেরিয়ালের উপর। এটা কি আমি কোন ক্রিস্টাল প্লেনে ইন্টারেস্টেড এটার উপর ডিপেন্ড করে? কোন ক্রিস্টাল প্লেন, হ্যাঁ অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ক্রিস্টাল প্লেন, হ্যাঁ ডেফিনেটলি দ্যাটস ওয়ান। তারপরে হচ্ছে তোমার মেটেরিয়ালটা কি, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এবং তুমি ওই যে ক্রিস্টাল প্লেন যেটা বললা, যে সেই প্লেনটা মানে হচ্ছে কোন ডিরেকশনে তুমি ইলেকট্রন ফ্লো করতেছে, সেটার উপর ডিপেন্ড করে। সো দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস which can affect the shape of the potential. সেটা আমরা পরে দেখব এই কোর্সে, একটু পর, মানে নেক্সট ক্লাসে হয়তো কালকেই দেখবা যে এটা আসলে ভ্যারি করে। ঠিক আছে? সো কমন যেগুলা আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা ডিভাইসে যেগুলো ইউজ করি, তাদের মধ্যে কমন হচ্ছে যে স্কোয়ার, তারপর আছে ট্রায়াঙ্গেল, এই দুইটাই মেইনলি কমন। তো স্কোয়ারে আসলে অ্যানালাইসিসটা ইজিয়ার হয়, এজন্য আমরা এটাকে ধরে নিই যে দিস ইজ দা এরকম স্কোয়ার আর শেপের একটা পিরিয়ডিক পোটেনশিয়াল আছে। আন্ডারস্টুড? যে দিস ইজ হাউ ইট ইজ ভ্যারি। ঠিক আছে? এখন শেপটা কি, যেটা বললাম, ইট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস। এখন এখানে দেখো, ইলেকট্রন যখন এখানে মুভ করবে, এই যে মাঝখানে যে দুইটা ওয়ালের মতো দেখতে পাচ্ছ, এটা পিরিয়ডিক পোটেনশিয়াল যেহেতু, তো আর এখানে একটা গর্তের মতো আছে, এটাকে বলা হচ্ছে ওয়েল, পোটেনশিয়াল ওয়েল। তো ইলেকট্রন যদি এর ভিতরে থাকে, তার মানে দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাটমিক কোর। অ্যাটমিক কোর গুলো হচ্ছে এখানে আছে, নিউক্লিয়াস গুলো আছে ওভার হিয়ার, দিস আর দ্য অ্যাটমিক কোরস। সো তার মানে ইলেকট্রনটা ইজ ভেরি টাইটলি বাউন্ড টু দ্য কোর। তার মানে ও আসলে ফ্রিলি মুভ করতে পারতেছে না, ওর মানে ইটস ভেরি ক্লোজ টু দ্য কোর অফ দ্য অ্যাটম হিয়ার। আরেকটা কেস হতে পারে যে ইলেকট্রনস দে আর আউটসাইড, দে আর ফ্রি টু মুভ। ঠিক আছে? সো এটা হচ্ছে away from the core, যেটা হচ্ছে কোর থেকে একটু দূরে আছে। ঠিক আছে? সো ইট ইজ লেস এফেক্টেড বাই দ্য পোটেনশিয়াল। সো এটাকে আমরা বলি হচ্ছে টাইটলি কনফাইন্ড, যেটা হচ্ছে তোমার ইনসাইড দ্য পোটেনশিয়াল ওয়েল, এটাকে বাউন্ড ইলেকট্রনস বলে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনস। সো ডেফিনেটলি ওদের ওয়েভ ফাংশনস আর ডিফারেন্ট, বিকজ ওদের হচ্ছে তোমার কনফাইনমেন্ট ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে পুরো ফ্রি, আর এটা হচ্ছে টাইটলি বাউন্ড টুয়ার্ডস দ্য কোর। সো যেহেতু ইলেকট্রন একটা ওয়েভ, আমি যদি ওর মুভমেন্ট আমি ইয়ে করতে চাই, থ্রু দ্য ক্রিস্টাল ট্র্যাক করতে চাই, I need to know the wave function of the free electron and also the bound electrons.
সো এই ওয়েভ ফাংশনস গুলো আমাকে বলে দিবে আসলে যে ইলেকট্রনসটা আসলে কিভাবে মুভ করতেছে থ্রু দ্য ক্রিস্টাল, এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্লো অফ কারেন্ট ইন দ্য সেমিকন্ডাক্টর ডিভাইস। বুঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে যে তাহলে কোয়ান্টাম মেকানিক্স কোথায় আসতেছে? কোয়ান্টাম মেকানিক্স আসতেছে, ধরো এটা যদি ম্যাক্রো স্কেলে অবজেক্ট হতো, যে তুমি ধরো একজন স্কি করতেছো, ঠিক আছে, পাহাড়ের মধ্যে বরফের মধ্যে দিয়ে স্কি করছো, তো ইউ আর কি হয়, স্কি যখন করে তোমরা দেখছো না জিগজ্যাগ করে মুভ করে, রাইট? কাইন্ড জি অফ স্যার, স্পাইরাল। জি স্যার। হ্যাঁ, মানে কাইন্ড অফ লাইক তোমার ইলেকট্রনস মুভিং থ্রু দ্য ক্রিস্টাল ল্যাটিস। সো এই জন্য স্কি এর এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। বাট দ্য থিং ইজ যে এটা যদি সত্যি সত্যি স্কিয়ার হতো তাহলে তোমার হচ্ছে এটা এক্সপ্লেন করলে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে করতে পারতা। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইলেকট্রনের ওয়ার্ল্ডে যখন তুমি এন্টার করবা, যে ইউ আর এন্টারিং ইনটু দ্য মাইক্রো ওয়ার্ল্ড, অ্যাটমিক স্কেলসে, হ্যাঁ। সো ওইখানে আসলে তোমার এইসব এই নিউটনিয়ান মেকানিক্স উইল নট ওয়ার্ক এনিমোর। সো তোমাকে হচ্ছে ইউ নিড টু অ্যাপ্লাই কোয়ান্টাম মেকানিক্স টু ডিফাইন the wave functions for these electrons inside the crystal lattice, ঠিক আছে? সো ইউ নিড টু নো দিস। তারপরে হচ্ছে যে ওরা কোন কোন এনার্জি লেভেল অকুপাই করতেছে এবং সেটা কত পার্সেন্ট ইলেকট্রন সেগুলো অকুপাই করতেছে, এই জিনিসগুলো আসলে তোমাদেরকে জানতে হবে। এই চ্যাপ্টার 2 আর 3 এটা হচ্ছে পিরিয়ডের বইয়ের বেসিক্যালি you get the total number of electrons যেগুলো অ্যাভেলেবল ফর কন্ডাকশন। এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি এই যে এটার কথা বলতেছি যে কয়টা ফ্রি ইলেকট্রনস আছে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ইট উইল ডিপেন্ড অন তোমার যে হাউ মেনি এনার্জি লেভেলস আর দেয়ার, তার মানে নাম্বার অফ স্টেটস কত, এটাকে আমরা বলি ডেনসিটি অফ স্টেটস। এই টার্মস গুলো আমরা সব ডিটেইলসে দেখবো, এটার কনসেপ্টস গুলো। সো দিস ইজ ডেনসিটি অফ স্টেটস। আর হচ্ছে যে প্রত্যেকটা স্টেট আসলে কয়টা অ্যাভেলেবল স্টেট আছে এবং সেটা হচ্ছে ফিল করার প্রবাবিলিটি কি বা কত পার্সেন্ট সেগুলো ফিল হচ্ছে। এটা এরকম চিন্তা করতে পারো যে এটা একটা বিল্ডিং, এখানে নিচে কয়টা ফ্লোর আছে, তো যত উপর দিকে যাবা তোমার এই যে নাম্বার অফ ফ্লোরস তোমার বাড়তেছে, কিন্তু তোমার উপরের ফ্লোর গুলা হচ্ছে খালি আর নিচের গুলা হচ্ছে অকুপাইড, ঠিক আছে? সো তোমার তোমার পার ইউনিট এনার্জি এই অ্যাক্সেসটা যদি এনার্জি হয়, আর এখানে হচ্ছে টোটাল, এগুলো হচ্ছে এক একটা লেভেল বা ফ্লোর, দিস আর দ্য এনার্জি লেভেল। সো নাম্বার অফ লেভেলস পার ইউনিট এনার্জি, এটাকে বলি হচ্ছে আমরা ডেনসিটি অফ স্টেটস। আর এক একটা লেভেল অকুপাই হওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি ফিলিং ফ্যাক্টর। সো এই দুইটা যদি তুমি মাল্টিপ্লাই করো রো, তাহলে ইউল গেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস বা ক্যারিয়ার্স দ্যাট ইজ অ্যাভেলেবল ফর কন্ডাকশন। ওকে, so that's what you get. স্যার পটেনশিয়াল ওয়েল গুলা কি স্যার অ্যাসিমেট্রিক্যাল হতে পারে এই চিত্রে যেভাবে দেখানো হইলো? এখানে তো স্কয়ার পটেনশিয়াল ওয়েল। জি স্যার, স্কয়ার মানে স্যার লম্ব যদি টানি তাহলে দুই পাশ দেখতে সমান না, কিন্তু ওই পরের স্লাইডটাতে তো স্যার ওই রকম না। না না, এটা তো অন্য জিনিস, এটা পটেনশিয়াল ওয়েল। এটা আমি জাস্ট দেখাচ্ছি যে তোমার এনার্জি লেভেলস গুলা, ঠিক আছে, যে as you go up তোমার নাম্বার অফ এনার্জি লেভেলস বাড়তেছে, দিস ইজ নট আ পটেনশিয়াল ওয়েল। আচ্ছা স্যার। ঠিক আছে, সো এটা জাস্ট এই কনসেপ্টটা বুঝাইলাম যে এখানে যে ইলেকট্রনস মুভ করতেছে, এখানে এই ওয়েভ ফাংশনটা আমার জানা নাই। ওয়েভ ফাংশনটা জানলে আই ক্যান নো যে হাউ দ্য ইলেকট্রন ইজ মুভিং থ্রু দ্য ল্যাটিস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে ইলেকট্রনস শুধু মানে ওর মুভমেন্টটা ট্র্যাক করলেই হবে না, আমাকে জানতে হবে হচ্ছে যে এই ক্রিস্টালের মধ্যে কয়টা এনার্জি লেভেল আছে এবং সেগুলো অকুপাইড হওয়ার প্রবাবিলিটিটা কি, মানে কোথায় ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। সো এই জন্য আমাকে দুইটা টার্ম জানা লাগবে, একটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, রাইট? ডেনসিটি অফ স্টেটস হচ্ছে কি প্রতি ইউনিট এনার্জিতে কয়টা লেভেল আছে সেটা, আর হচ্ছে যে এই লেভেলগুলো অকুপাই হওয়ার প্রবাবিলিটিটা কি। সো এই দুইটা জিনিস যদি তুমি মাল্টিপ্লাই করো রো তাহলে হচ্ছে you will get the number of carriers that is available for conduction. Understood? জি স্যার।
Okay, so let's see. So given chemical composition and atomic arrangements, so আমরা যদি chemical composition জানি, atomic arrangements জানি, we can calculate the electron density, যেটা দেখাইলাম, and we discussed the origin of quantum mechanics. কারণ quantum mechanics তো শুরুই হয়েছিল হচ্ছে because the experiments, classical theory could not explain the experiments. So Schrodinger equation can arise as a consequence of quantization and relativity. আচ্ছা, এটা আমরা এখনো দেখি নাই, বাট এটা আমরা দেখতে যাচ্ছি যে Schrodinger equations কিভাবে আসলে এখানে একটা রোল প্লে করে। এবং নেক্সট আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে we are going to solve some toy problems. টয় প্রবলেমস বলে হচ্ছে যে আমরা অ্যানালাইটিক্যালি আমরা কোনো মানে ইকুয়েশনস এর ইন ডেপথ ইকুয়েশনস আমরা যাব না, আমরা যেটা করব আমরা হচ্ছে যে অ্যানালাইটিক্যালি আমরা এই প্রবলেমস সলভ করে দেখব যে আসলে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্টগুলো ডিভাইসে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা স্যার, ওই ছবিতে ওইটা কি ওয়্যার নাকি ডায়োড নাকি, মানে এটা বুঝতেছি না। কোনটা, যে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ডায়োড না, এটা হচ্ছে তোমার একটা চ্যানেল ম্যাটেরিয়াল, জাস্ট কিছুই না। ঠিক আছে, এখানে এরকম করে দেখানো হয়েছে কারণ এখানে প্রবাবলি এই ছবিটা যেখান থেকে নেওয়া হয়েছে এরা হচ্ছে যে এটা 2D ম্যাটেরিয়াল রিয়ালটাকে চ্যানেল হিসেবে ইউজ করছে। এটা কি একদিকে ইলেকট্রন খালি একদিকে ইলেকট্রনটা ফিল, এটা বোঝাচ্ছে নাকি? না, একদিকে না, এটা ইলেকট্রন ফিলের কিছু না, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন। এই ডটটা হচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রন ইজ ফ্লোয়িং ফ্রম দ্য সোর্স টু দ্য ড্রেন, আর কারেন্টের ডিরেকশন হচ্ছে এটা। ঠিক আছে, এটা জাস্ট দেখাইছে যে ভিতরের মেটেরিয়ালের ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্টটা কিরকম। এই যে এখানে যেরকম ওয়্যারের মতো দেখতে পাচ্ছে, একটা নেটের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই চ্যানেল মেটেরিয়ালের ক্রিস্টাল স্ট্রাকচার, দ্যাটস অল। ঠিক আছে স্যার। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে যে we will get into the Schrodinger equation. আচ্ছা, so this is important in a sense যে এটা দিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি সেটা অলরেডি তোমাদেরকে বলছি যে এই ইলেকট্রনটা ওয়েভটা যেটা দিস ইজ কনফাইন্ড ইন দ্য পোটেনশিয়াল, এই যে ক্রিস্টাল ল্যাটিসের মধ্যে এটা হচ্ছে কনফাইন্ড। এবং একটা ওয়েভ যখন কনফাইন্ড হয়, এই যে বললাম যে ওয়েভস শো দ্য এফেক্টস অফ কোয়ান্টাইজেশন when the boundary conditions are applied. সো তুমি অলরেডি বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করছো, ইলেকট্রনের ওয়েভটা হচ্ছে এই ক্রিস্টাল ল্যাটিসের ভিতরে কনফাইন্ড। এখন এই ওয়েভ ফাংশন গুলাকে ডিফাইন করার জন্য we need Schrodinger equation. আচ্ছা, বাই দ্য ওয়ে এই ও এর উপরে দুইটা ডট, এটার মানে কি জানো তোমরা? না স্যার। স্যার এটা কি জার্মান ও স্যার? না না, জার্মান ও না, এটা হচ্ছে তোমার, আমিও জানতাম না, বাট আমি আমি যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমি 1 বছর জার্মান ভাষা শিখছিলাম। ঠিক আছে, আমাদের একটা করতো, তোমার স্কুলে অফার করতো ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ছিল, জার্মান ছিল, আমি জার্মান শিখছিলাম, এখন ভুলে গেছি অবশ্য, অনেকদিন আগের কথা। কিছুই মনে নাই কারণ প্র্যাকটিস করি নাই, বাট 1 বছর শিখছিলাম। সো এই ও ডাবল ডট মানে হচ্ছে ইংলিশে তুমি যদি এটাকে লেখো দিস ইজ ও ই, ও এর পরে ই। ঠিক আছে, সো ইংলিশে যদি এটা হচ্ছে জার্মানের শ্রোডিঙ্গার লেখা, তুমি যদি ইংলিশে লিখতে চাও, ইংলিশে লিখলে এভাবে লিখতে হবে SCHROE। সো ও ডাবল ডট মানে হচ্ছে ও ই, সো শ্রোডিঙ্গার। আর উচ্চারণটা শ্রোডিঞ্জার না, উচ্চারণটা হচ্ছে শ্রোডিঙ্গার। ওকে, তাও আজকাল অবশ্যই এটা কেউ মানে না, অনেকে এই যে এর উপরে ডট দেয় না, সরাসরি লিখে দেয়, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কারেক্ট ফর্ম অফ রাইটিং দিস। সো দিস ইজ Schrodinger equation. আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, so let's see how we can formulate this Schrodinger equation. আচ্ছা, so এটা হচ্ছে কি টোটাল এনার্জি of a system. একটু আগে আমরা ইকুয়েশনটা দেখে আসছি, জাস্ট এই কিছুক্ষণ আগে। কোথায় দেখছি? এই যে কয়েকটা স্লাইড আগে, এই যে waves can act as both photons বা লাইট ফোটনস যদি চিন্তা করি, এটা বেসিক্যালি ফটোইলেকট্রিক এফেক্টের থেকে আসে, যে photons can act as wave and particles.
সো যদি পার্টিকেল হয়, পার্টিকেল হলে ডেফিনেটলি ওর একটা মোমেন্টাম থাকবে। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ দিস টার্ম পি। সো এখান থেকে উই উইল ট্রাই টু গেট দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখন শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমার এখানে আমরা ফুললি ডিরাইভ করতেছি না, কারণ এটা ফুল ডিরাইভেশনটা অনেক কমপ্লিকেটেড, বাট জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া এটা কিভাবে আসে। সো দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য এনার্জি অফ আ সিস্টেম। তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি বলতে পারো, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে গিয়ে তোমার ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেলস, এটা টোটাল এনার্জি ইজ রিটেন লাইক দিস। ঠিক আছে, এটা আবার তোমার ইয়ের থেকেও আসে, যে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, ওই ইকুয়েশন থেকেও এটা ডিরাইভ করা যায়। সো এটা হচ্ছে এম হচ্ছে রেস্ট মাস স্কয়ার c⁴ প্লাস p স্কয়ার c স্কয়ার। আচ্ছা, এখন এটাকে তুমি টেইলর সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করো, ইউ উইল গেট সামথিং লাইক দিস। ফার্স্ট টার্ম পর্যন্ত করলেই হবে, বেশি দূর যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে উই ব্রিং ওয়ান টার্ম হিয়ার। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে এই m0 c স্কয়ারটাকে লেফট সাইডে নিয়ে যাও, সো দিস বিকামস e মাইনাস m0 c স্কয়ার স্কয়ার, and this is equal to, এখানে থাকবে বাকি থাকে হচ্ছে তোমার এই m0 c স্কয়ারের সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা চলে আসে হচ্ছে তোমার p স্কয়ার বাই 2m0। এই পর্যন্ত ঠিক আছে। আমরা একটা অ্যাডিশনাল টার্ম এখানে অ্যাড করলাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কেন অ্যাড করলাম? কারণ হচ্ছে এই টার্মটা এখানে মিসিং ছিল। দেখো এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি লেখা আছে। ঠিক আছে, সো এটা টোটাল এনার্জি, উই ডোন্ট হ্যাভ দ্য পটেনশিয়াল এনার্জি টার্ম, সো পটেনশিয়াল এনার্জি টার্মটাকে এখানে আমি অ্যাড করলাম। আচ্ছা, এখন HF মানে হচ্ছে এনার্জি হচ্ছে HF, এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে তোমার h কাট ওমেগা। সো HF কে h কাট ওমেগা লেখা যায়, h কাট হচ্ছে h বাই 2 পাই। এখানে এটা লেখা আছে, এই যে দেখো যে তোমার মোমেন্টাম হচ্ছে hf বাই c, c হচ্ছে ল্যামডা f, আর k হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এই রিলেশনস গুলো থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি সিম্পলিফাই এন্ড রাইট দিস। সো hf হচ্ছে h কাট বাই h কাট ইনটু ওমেগা, and this is u প্লাস এই যে p স্কয়ার আমি লিখলাম h কাট স্কয়ার k স্কয়ার বাই 2 m0। তাহলে এই ইকুয়েশনটাকে আমি সিম্পলিফাই করে I can write it like this, যে এখান থেকে এটাকে সিম্পলিফাই করে you can write h cut omega equals to h cut square k square. What is k? K is the wave number. K কোথা থেকে আসলো? কারণ p equals to h cut k divided by 2m0 plus the potential energy. এই টার্মটা অ্যাড করা হয়েছে জাস্ট to include the potential energy, কারণ এখানে ইকুয়েশনে potential energy ছিল না। So we can get something like this. আবারও বলতেছি, এটা কিন্তু খুব মানে রাফ ওয়ে অফ ডিরাইভিং শ্রোডিঙ্গার ইকুয়েশনস, কারণ তোমরা যদি একেবারে ফান্ডামেন্টাল ইয়ে থেকে ডিরাইভ করতে চাও ইটস লিটল কমপ্লিকেটেড। আমরা ওদিকে যাব না, আমরা জাস্ট হচ্ছে উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড যে এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে লেটস কাম ব্যাক টু দিস। আমাদের এই কোশ্চেনটা আমরা পেলাম, সো h cut omega equal to this plus this. আচ্ছা, এখন let us assume we have a wave function. Okay, so wave function and is dependent on the position and time. Okay, and আমরা এই wave functionটাকে define করলাম with a constant a by wave functionের যে ওয়েভের যে amplitude বলতে পারো, amplitude is a, then e to the power minus I omega t minus kx. সো এভাবে আমরা একটা ওয়েভ ফাংশনকে ডিফাইন করলাম উইথ রেসপেক্ট টু স্পেস এন্ড টাইম। ওকে, আচ্ছা, এখন we take the derivative of d psi by dt,
So if you take the derivative of d psi by dt, this is minus I omega psi. আর এটা হচ্ছে তুমি যদি ডাবল ডেরিভেটিভ নাও, now this is d square psi divided by dx square. এটা হচ্ছে with respect to time, আমরা এটাকে নিলাম, আর এটা এখানে হচ্ছে যে with respect to space. So this is minus k square আর psi. আচ্ছা, এই দুইটা ডেরিভেটিভ নিলাম। আচ্ছা, নেয়ার পরে হচ্ছে you can actually simplify the expression, সেটা হচ্ছে যে এই যে ওমেগাটা হচ্ছে গিয়ে তোমার what is omega? Omega হচ্ছে গিয়ে ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা। So omega is basically the frequency of this wave. So এটাকে তুমি লিখতে পারো হচ্ছে যে h d psi by dt. So d psi by dt তোমার মাইনাস আইটা নিচে চলে যাবে, so minus I, and you can have h cut here. h cut তো অলরেডি এখানে আছে, so minus আইটা যদি নিচে চলে যায়, তুমি উপর আর নিচে দুইটাতেই i দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আসে হচ্ছে মাইনাস আই স্কোয়ার উপরে আসতেছে, so minus I into minus I. So we have this, আমি একটু লিখে করি এখানে, so d psi I by dt এখানে আছে, then you have ওখান থেকে আসতেছে হচ্ছে 1 divided by if I want to write down the omega, এখানে তো h cut আছে already, h cut and omega is equal to minus I into psi. এখন তুমি এই মাইনাস আইটাকে রিমুভ করার জন্য ইউ মাল্টিপ্লাই I with I on both sides, উপরে আর নিচে মাল্টিপ্লাই করলে উপরে তোমার I থাকবে, and this is sorry, it's getting little cluttered, আমি সিম্পল করে দেখাই। So once you get these two expressions of d psi by dt equal to minus I omega psi, আর এটা হচ্ছে d square psi by dx square, this is minus k square psi. So এই দুইটা টার্ম তুমি পেলা। এখন তোমার ইকুয়েশনে তুমি h cut ওমেগার জায়গায় তুমি ওমেগাকে রিপ্লেস করো d psi by dt দিয়ে in all places. So what do you get? You get this one, এটা হচ্ছে তোমার এখানে যেহেতু k স্কয়ার টার্ম আছে এজন্য হচ্ছে k স্কয়ারটাকে তুমি রিপ্লেস করো d square psi by dx square. আচ্ছা, আর এখানে আছে তোমার this is says u which is the potential energy. এই potential এনার্জিটাকে হচ্ছে আমরা if you multiply with psi on both sides then you get this. So this is the equation. এটা হচ্ছে basically Schrodinger equation. Okay, so is it clear? আমি যদি একটু ব্রেকডাউন করে দেখাই, I think এখানে আসলে ম্যাথটা না করলে জিনিসটা তোমাদের কাছে কনফিউশনটা রয়েই যাবে। সেটা হচ্ছে h cut, আমি হচ্ছে ওমেগার জায়গায় বসবে কি, ওমেগার জায়গায় বসবে হচ্ছে d psi by dt then 1 by minus I into psi. So this is it, equal to h cut square divided by 2m naught. Okay, so h cut square divided by 2m naught into k square এর জায়গায় বসবে হচ্ছে minus d square
psi by dx square into 1 by psi plus u. Clear? জি স্যার। এখন হচ্ছে উপরে তুমি i দিয়ে মাল্টিপ্লাই করো, i ইনটু এই যে psi, এটা এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করো। আচ্ছা, সো তুমি যদি i ইনটু psi দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে উপরে i চলে আসবে, সো দিস ইজ i h বার, আর তোমার নিচে কি হচ্ছে দেখো, তো so what do you have is d psi by dt. Okay, so d psi by dt t is equal to I into psi দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে this is what you are getting. Think this is minus of h cut square divided by স্যার শুধু সাই দিয়ে মাল্টিপ্লাই করছে না স্যার, আই দিয়ে তো মাল্টিপ্লাই করে নাই যত মনে হচ্ছে। মাইনাসের উপরে নিয়ে আসলে তো প্লাস আই হয় না? মাইনাস আই যদি উপরে নিয়ে আসো তাহলে প্লাস আই হচ্ছে, শুধু সাই দিয়ে মাল্টিপ্লাই করবে, রাইট? আচ্ছা, সাই দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে this one becomes d square psi by dx square, psi দিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, তারপর হচ্ছে প্লাস ux। হ্যাঁ সরি, এখানে মাইনাস আই আছে, সরি। হ্যাঁ, তাহলে তুমি শুধু সাই দিয়ে মাল্টিপ্লাই করবে, আর এই মাইনাস লাস্টে ইউ ইনটু সাই হবে না স্যার? এক্স তো নাই। না, হ্যাঁ সাই হবে, সরি এক্স না। So this is it. So এটা হচ্ছে গিয়ে this is the simplest form of Schrodinger equations. এটার অরিজিনটা হচ্ছে এইটা, from the total energy of this। এখান থেকে আমি যদি সিম্পলিফাই করে আসি, এখানে সব আবার বলতেছি সব স্টেপস দেখানো হয়নি, কারণ ইউটা যে এখানে আনছি এটার একটা ম্যাথমেটিক্যাল জাস্টিফিকেশন আছে যেটা আমরা এখানে দেখাই নাই, বিকজ ইট উইল বি টু কমপ্লেক্স। স্যার পরবর্তী যে টার্ম গুলো আর কি প্লাসের, ওগুলা কি বাদ দেওয়া হয়েছে পরবর্তী টার্মস গুলা মানে সিরিজের আছে স্যার? হ্যাঁ বাদ দেওয়া হয়েছে, নাহলে আদারওয়াইজ এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেটা আমরা কিভাবে ফর্মুলেট করি, ফর্মুলাটা কোথা থেকে আসছে। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কেন এই যে ডি সাই বাই ডিটি করছি আর ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার করছি, তার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে দেখো এই এক্সপ্রেশনটার মধ্যে কে স্কোয়ার আছে, সো কে স্কোয়ার তোমাকে আনতে হলে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার করতে হবে, আর তোমার হচ্ছে এখানে হচ্ছে ডি সাই বাই ডিটি করছি যে ওমেগাটাকে রিপ্লেস করার জন্য। That's it basically. So we have this Schrodinger wave equations. আচ্ছা, এইখানে আই থিংক আমি স্টেপস গুলাকে আরো ভেঙে ভেঙে দেখাইছি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি হাউ দিস ইজ ডান। এটা আমার অনেক আগে করা, এটা আমার হাতের লেখা, এখানে স্টেপস গুলা আরো ক্লিয়ারলি দেখানো আছে সে। এবং খালি এই যে যেটা বললাম যে পটেনশিয়ালটা আমরা অ্যাড করছি আরবিট্রারি, এটার এক্সপ্লেনেশনটা এখানে নাই, বাট আদার দেন দ্যাট তোমার এখানে প্রত্যেকটা স্টেপস করা আছে যেগুলা কিভাবে করে ফাইনালি অ্যাকচুয়ালি উই গেট দিস ইকুয়েশন। দিস ইজ টাইম ডিপেন্ডেন্ট Schrodinger ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট কারণ উই হ্যাভ দ্য টাইম ফ্যাক্টর, আবার অবশ্যই স্পেস ডিপেন্ডেন্টও আছে। সো এটা আমরা করছি বেসিক্যালি, এই যে ইকুয়েশনটা দেখতেছো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আইনস্টাইন যখন ফটোইলেকট্রিক এফেক্ট সে ইয়ে করে তখন এটা প্রপোজ করা হয়। photoelectric effect এর আগে ইনফ্যাক্ট দিস ইজ ফ্রম আইনস্টাইনস রিলেটিভিটি কনসেপ্ট, এই ইকুয়েশনটা আসে এবং এখানে আমার স্টেপস গুলো ব্রেকডাউন করা আছে। সো এটা তোমরা দেখে নিও। আরেকটা ওয়ে যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে এই যে Schrodinger ইকুয়েশনস কিন্তু তোমার হচ্ছে আরেকটা ডিফারেন্স হচ্ছে, এখানে আমি অনেক আগে করা তো এটা পটেনশিয়ালটা আমি ভি দিয়ে লিখছিলাম, তো এখানে স্লাইডে হয়তো ইউ দিয়ে লেখা আছে। আচ্ছা, বাকি সবগুলা হচ্ছে যে তোমার ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। এটা হচ্ছে যে প্লেন ওয়েভের ইকুয়েশন থেকে এই যে ডি সাই বাই ডিটি ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার স্টেপস গুলো একটা একটা করে করা আছে।
আচ্ছা, এখন এই যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা বের করলাম আইনস্টাইনের রিলেটিভিটি কনসেপ্ট থেকে, এটাকে কিন্তু আবার তোমার টোটাল এনার্জি যে কনসেপ্ট সেখান থেকেও কিন্তু বের করা যায়। একটু আগে যেটা বলছিলাম যে দ্য টোটাল এনার্জি ইজ গিভেন বাই কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, এখান থেকেও কিন্তু অ্যাকচুয়ালি ইউ ক্যান এন্ড আপ গেটিং দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশনস। সো আমি দুইভাবে সলভ করছি, যেহেতু এটা ডিরেক্টলি আমাদের ডিভাইস কোর্সের সাথে রিলেটেড, মানে ডিরাইভেশনটা রিলেটেড না, এজন্য আমি ডিরাইভেশনের ডিটেলসটা যাচ্ছি না, বা তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা আমি এখানে করে রাখছি, এটা দিয়ে তোমরা গো থ্রু করবা। এটা যদি দেখো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আসলে আমরা কোথা থেকে আসলে শ্রোডিঙ্গার ইকুয়েশনসটা আসছে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার স্যার কিছু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার এই যে একটু আগে যে বললেন ওই যে টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন করি, হুম, এখন স্যার কোনটা কখন করি বা কেন করি স্যার? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, এটার অ্যান্সারটা এখানে দিব। আচ্ছা, আমরা মানে একটা ওয়েভ যখন তুমি চিন্তা করবা, ডেফিনেটলি ইটস টাইম এন্ড স্পেস ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটা, ঠিক আছে? এবং তুমি যদি কমপ্লিট শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশনস তুমি করতে চাও, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু কনসিডার দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেস। কিন্তু আমরা ডিভাইসের ক্ষেত্রে যেটা করি, ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা শুধুমাত্র টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন গুলা নেই। কারণ হচ্ছে যে ফুল যদি তুমি শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে যাও, ইট বিকামস টু কমপ্লেক্স। আমাদের ডিভাইসের জন্য উই ডোন্ট নিড দ্য টাইম ভ্যারিয়েবল, আমাদের টাইমের সাথে চেঞ্জটা দরকার নাই। বেসিক্যালি উই ডোন্ট নিড টু ডু দ্যাট। তাহলে আমরা যেটা করব ডিভাইসে সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি শুধুমাত্র স্পেস ডিপেন্ডেন্ট টার্মসটা নিয়ে কাজ করব। ইট সিম্পলিফাইজ আওয়ার এক্সপ্রেশন আ লট। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে তাহলে তো স্যার এটা অ্যাকুরেট হচ্ছে না। এটা অ্যাকুরেট হচ্ছে না, দ্যাট ইজ ট্রু, কারণ আমরা টাইম ডিপেন্ডেন্সিটা দেখতেছি না। বাট ইন কেস অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস দিস ইজ মানে গুড এনাফ। মানে তুমি এটা দিয়ে তুমি ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবা জাস্ট উইথ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তোমাকে টাইম ডিপেন্ডেন্সিটা নেওয়ার দরকার নেই, এবং এটা আমরা করি ইন অর্ডার টু মেক থিংস সিম্পল। আদারওয়াইজ তুমি যদি শ্রোডিঙ্গার ইকুয়েশন তুমি বোথ স্পেস এন্ড টাইমে সলভ করতে চাও, দিস বিকামস এক্সট্রিমলি কমপ্লিকেটেড। জি স্যার, স্পেস টাইম বাদে আর কোনো সলিউশন তো হবে না, যেহেতু ও ডিপেন্ডেন্সি ওই দুইটাতেই। না না, ওয়েভ তো দুইটার উপরই ডিপেন্ডেন্ট, তাই না? জি একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে টাইম। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হইলো স্যার, ইকুয়েশন যেটা শ্রোডিঞ্জারের, এইটার ভিতরে অনেক জায়গায় দেখলাম যে স্যার ওই কাইনেটিক এনার্জির পার্টটারে অপারেটর দিয়ে লেখে। তো স্যার এইটার সিগনিফিকেন্সটা কি? যেমন কাইনেটিক এনার্জি অপারেটর, পটেনশিয়াল অপারেটর এগুলা লেখে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমার কিছু সিম্বল আছে যেগুলো ইউজ করে লেখে, ঠিক আছে? সো এই সিগনিফিকেন্সটা এগুলো হচ্ছে জাস্ট কিছু না, এগুলো হচ্ছে তোমার নোটেশন। আচ্ছা ঠিক স্যার। আছে, এগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল নোটেশন। মাস্টার্সে তোমাদের একটা কোর্স আছে, আমি একবার পড়াইছি, সেটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স। সেখানে তোমরা এই নোটেশনস গুলো শিখবা। এগুলো আর কিছুই না, দিস আর ম্যাথমেটিক্যাল নোটেশনস। মানে ইজি ভাবে ডিসক্রাইব করার জন্য, ইজি ভাবে লেখার জন্য, শর্ট ফর্মে লেখার জন্য, আর কিছুই না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার, আরেকটা প্রশ্ন হলো স্যার, যেমন একটা অপারেটর আছে, তোমাকে দেখাই যে একটা অপারেটর হচ্ছে এরকম, নেবলা বলে এটাকে, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে যে তুমি যখন 3 ডাইমেনশনালি চিন্তা করবা, ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই, এখানে যে কোনো একটা ফাংশন থাকতে পারে, ডেল বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড। এই জিনিসটাকে তোমার শর্ট ফর্মে লেখার জন্য এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, এক্স ওয়াই জেড এ তোমার ওয়েভ ফাংশনের ভ্যারিয়েশনটা দেখে, এবং সেটা লেখার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। সো এটা একটা, আমরা পরিচিত এটার সাথে। এটা একটা, স্যার হ্যামিল্টনের ইয়ানা স্যার, স্যার হ্যামিল্টনই তো মনে হয় দিছিল এটা। হ্যাঁ, তোমার হ্যামিল্টনিয়ান অপারেটর আছে এগুলা। আচ্ছা, আর কোন কোশ্চেন বলো। স্যার আরেকটা হইলো স্যার একটু ক্লাসিক্যালের সাথে রিলেটেড, মানে স্যার অ্যাটমের ভিতরে স্যার ইলেকট্রনের কি ইলেকট্রিক ফিল্ড থাকে না স্যার? ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ড,
জি স্যার, যেহেতু চার্জ হ্যাঁ থাকে, রাইট। এখন স্যার এই ওই ইলেকট্রনটাকে এখন তো আমি ফাই হিসাবে কনসিডার করতেছি, হ্যাঁ ওয়েভ হিসেবে, রাইট। ওয়েভ হিসাবে। এখন স্যার ওই পথটা ধরে যখন ইলেকট্রন মানে যাচ্ছে, উঠানামা করতেছে ওয়েভের মতো, তখন স্যার ওর ইলেকট্রিক ফিল্ডটাও কি ভ্যারিয়েবল হইতেছে না স্যার? হ্যাঁ ওর ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারিয়েবল হচ্ছে, হ্যাঁ। তাইলে স্যার ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড কি স্যার ম্যাগনেটিক ফিল্ড আবার তৈরি করে ফেলবে না? হুম, হ্যাঁ পারে। তারপর তাইলে স্যার এই 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 শ্রোডিঞ্জারের ওয়েভ থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সলিউশন বের করা যাবে না স্যার? সম্ভব কিনা স্যার? আহ এখন মানে জিনিসটা হচ্ছে যে সেটা কন্ট্রিবিউশন মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কতটুকু, সেটা মানে ইলেকট্রনের নিজস্ব ইলেকট্রিক ফিল্ড মানে খুব একটা সিগনিফিকেন্ট না না যে জি স্যার। তোমার আহ, আর যে ওর যে অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনকে এফেক্ট করবে, হ্যাঁ, বা জি স্যার। তোমাকে যেটা দিয়ে ইউজ করে আলাদাভাবে ওর জন্য একটা ইকুয়েশন আনতে হবে, নট নেসেসারিলি। ঠিক আছে, কারণ আদারওয়াইজ তোমার মানে এটা যে ইলেকট্রনের যে ইলেকট্রিক ফিল্ডের কথা বলতেছো, দ্যাট ইজ রিয়েলি ইনসিগনিফিকেন্ট ইন দিস কেস। সো জি খুব স্যার। একটা এফেক্ট করবে না। আচ্ছা। সো আমরা ওইটা নিয়ে আমাদের কনসার্ন হওয়ার দরকার নেই। জি স্যার। ঠিক আছে, ওইটা হচ্ছে প্র্যাকটিক্যালি খুবই স্মল। ঠিক আছে, ইট ডাজন্ট এফেক্ট ওই তোমার কুলাম্বিক ইন্টারঅ্যাকশন যে পটেনশিয়ালটা দেখছো, সেই এই যে পটেনশিয়ালটা, দিস জি ইজ স্যার। সো স্ট্রং, এটার তুলনায় আসলে ওই ফিল্ডের এফেক্ট নন এক্সিস্টেন্ট, এক্সিস্টই করে না। জি স্যার। আর তাছাড়া স্যার অনেকগুলো ইলেকট্রন যদি থাকে তাহলে তো আপনার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ক্যান্সেল আউট করে দেওয়ার একটা প্রবাবিলিটি আছে না স্যার? কারণ এক একটা তো এক একটা স্পিনে। না মানে ওইটাতে আহ হ্যাঁ প্রবাবিলিটি আছে, ঠিক ওভাবে বলা যায় না, কারণ হচ্ছে এই এফেক্টস গুলো আসলে খুবই মানে তোমার কি বলবো যে তোমার এই কোরের সাথে যে ইন্টারাকশন, ল্যাটিস কোরের সাথে যে ইলেকট্রনের ইন্টারাকশন, দ্যাট ইজ সো স্ট্রং যে এফেক্টস গুলো আসলে ডাজন্ট রিয়েলি মেক এনি ডিফারেন্স। তোমার এটা টোটালি ইনসিগনিফিকেন্ট। আমাদের ডিভাইস অপারেশনের জন্য ওইটার আসলে কোনো এফেক্ট ফেলে না। এখন তুমি যদি ফান্ডামেন্টালি বুঝতে চাও যে আসলে ইলেকট্রনের ওই ইলেকট্রিক ফিল্ডটা কিরকম এবং অনেকগুলো ইলেকট্রনস থাকলে কি ধরনের ইন্টারাকশনস হবে, হ্যাঁ, সেটার জন্য তোমাকে হচ্ছে এদের ওই কোয়ান্টাম ফিজিক্সটা আরো ভালো করে জানতে হবে, যেটা ধরো আমাদের এই স্কোপের বাইরে। ঠিক আছে, আমি নিজেও ধরো ভালো করে জানি না টু বি অনেস্ট যে আসলে ওই লেভেলে এই ইন্টারাকশনস গুলা কিরকম হবে, বাট আমি কখনো এটা চিন্তা করিনি। তোমরা যেটা বলছো, সো দ্যাটস রিয়েলি মানে আই থিঙ্ক ইন্টারেস্টিং, বাট এটা একটা সেপারেট সাবজেক্ট অল টুগেদার। তোমরা যদি কোয়ান্টাম মেকানিক্স মানে ইন ডেপথ বুঝতে চাও, তখন তোমার এই জিনিসগুলা কাজে লাগবে। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, এই জিনিসগুলা যখন স্টাডি করবা তখন তোমার এটা পড়বা। আমাদের ডিভাইসের কনসেপ্ট বোঝার জন্য ইউ রিয়েলি ডোন্ট নিড দিস। ঠিক আছে, আর টু বি অনেস্ট উইথ ইউ, আমি জানি না আসলে যে ওইটা ইন্টারঅ্যাকশনস করলে কি হবে, কি হইতে পারে। মানে আই ক্যান গেস, বাট আমি গেস করে বলতে চাই না যদি ইফ আই এম নট শিওর। ঠিক আছে, ওইটার জন্য ইউ নিড এ ভেরি ডিপ লেভেল আন্ডারস্ট্যান্ডিং অফ অফ দ্য কোয়ান্টাম ফিজিক্স। বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ আমার বলো। স্যার স্যার আমরা বলি যে স্যার মানে আমরা সাধারণত নিউটনিয়ান ফিজিক্স অ্যাপ্লাই করি না স্যার। মানে সাধারণত নিউক্লিয়াস ইয়ার ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, তারপর হচ্ছে ফোটনের জন্য আমরা নিউটনিয়ান ফিজিক্স অ্যাপ্লাই করি না। কিন্তু স্যার আমি যদি কম্পটন এফেক্ট বলি, আমি যদি বোরের অ্যাটমিক স্ট্রাকচার বলি, যাই বলি না কেন, উনি যত ক্যালকুলেশন আছে সব তো স্যার নিউটনিয়ান ফিজিক্স দিয়েই করছে স্যার। আমি শ্রোডিঞ্জারের যে ইকুয়েশনটা স্যার আপনি দেখালেন, এর মধ্যেও স্যার আমি তো নিউটনিয়ান ফিজিক্সই দেখতেছি স্যার। মানে আমি তো নিউটনিয়ান ফিজিক্সের বাইরে তো যাচ্ছি না স্যার। যদিও ওইটার মধ্যে আবার আরেকটু ঢুকায় স্যার, মানে আমি যদি বলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের অনেক কিছু নিয়ে আসছে, বাট আলটিমেটলি তো স্যার নিউটনের অ্যাপ্লিকেশনে আমি স্যার দেখতে পাচ্ছি এখানে। না কিন্তু এটা তো তোমার মানে তুমি তো
ঠিক আছে, ম্যাথমেটিক্যালি তুমি হয়তো সেভাবে বলতেছো, কিন্তু তুমি তো ফিজিক্সটা এক্সপ্লেন করতে পারবা না উইথ নিউটনিয়ান মেকানিক্স। ঠিক আছে, এবং এরপরে দেখবা যে আমরা ধরো, সরি আমি স্ক্রিন শেয়ারটা অফ করছিলাম, আরেকবার অন করে দেখাই তোমাকে। সেটা হচ্ছে যে এই যে দেখো তোমার কালকে ধরো আমরা যেটা শেষ করবো এখানে, সেটা হচ্ছে এই যে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনস যখন আমরা সলভ করি, এটার রিজনটা কি, ওয়াই ডু উই ডু দিস? ঠিক আছে, এটার রিজন হচ্ছে যে আমার ইলেকট্রনসটা যখন কনফাইন্ড, হ্যাঁ, তখন হচ্ছে আমার যে কোয়ান্টাইজেশন যে হয়, এটা তুমি অন্য কিছু দিয়ে এক্সপ্লেন করতে পারবে না। ইউ ক্যান এক্সপ্লেইন দিস অনলি উইথ দ্য হেল্প অফ শ্রোডিঙ্গার ইকুয়েশনস। এটা এখানে নাই, আমি আরেকটা স্লাইড যেটা পড়াবো সেখানে আছে, লেট মি ওপেন দ্যাট। আচ্ছা, এটা আমি তোমাকে দেখাই, এই যে সো এটা আমাদের কালকে হয়তো এটা শুরু করবো, এটা আমি এটা তৈরি করতেছি এখন। সো কোয়ান্টাম কনফাইনমেন্ট এন্ড কোয়ান্টাম টানেলিং। আচ্ছা, এই যে তুমি দেখতেছো যে একটা ইলেকট্রন যখন কনফাইন্ড হয় ইন আ সার্টেন 10 কোয়ান্টাম ওয়েল, একটু আগে যে কোয়ান্টাম ওয়েলটা দেখাইলাম তোমাদের, সো কোয়ান্টাম ওয়েলে যখন ইলেকট্রনটা কনফাইন্ড হয়, এর এনার্জি লেভেল গুলো ডিসক্রিট। এই এনার্জি লেভেল যে ডিসক্রিট, সেটা তুমি কিভাবে বের করবা? এটা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে তুমি কখনোই এটা বের করতে পারবা না। এটা বের করার উপায় হচ্ছে, হ্যাঁ বলো। আমরা যখন ওয়েভ পার্টিকেল পড়তেছিলাম, সরি ওয়েভ নিয়ে পড়াশোনা করতেছিলাম, ওয়েভ এন্ড অসিলেশন নিয়ে, তখনও তো স্যার আমার সেম জিনিসই আসছিল ফর এ রিয়েল থিং। আর আমি জাস্ট এখানে স্যার একটা হচ্ছে কাল্পনিক জিনিস আমি অ্যাড করে দিছি, জাস্ট মানে একটা কমপ্লেক্স প্লেন অ্যাড করে দিছি, সিম্পল। আমি তো আর এক্সট্রা কিছু করি নাই, জাস্ট ওইটাকেই ঘুরে আমি যেটা কমপ্লেক্স প্লেন লিখে দিছি। তো স্যার আপনি দেখেন, আপনি কিন্তু স্যার ওইটি ব্যাক পাচ্ছেন আবার। মানে আমি ফাই দিলে, মানে সরি হ্যাঁ, সাইএক্স দিয়ে যদি আমি ওইটা করি, তো স্যার আমি আলটিমেটলি আগেরটাই তো ব্যাক পাই। আমার হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স। সো স্যার আমার এখানে কি এটা হচ্ছে একটা কাইন্ড অফ, ওইখানে যদি ওমেগা ধরে নিই, আমার ওরকম কাজ করতেছে স্যার। না, কিন্তু এখানে তুমি দেখো, মানে এটা আমি যখন শ্রোডিঙ্গারের সলিউশনস গুলো এক্সপ্লেইন করব, তখন তুমি দেখতে পারবা যে এটা কেন কোয়ান্টাইজড হয়। আমি যখন বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করব, আমি আগেই বলছি, একটা ওয়েভকে যখন তুমি বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করবা, ইট উইল বি কোয়ান্টাইজড। সো বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করে তুমি যদি এই ইকুয়েশনটাকে সলভ করো, দিস ইজ শ্রোডিঙ্গার ইকুয়েশনস, and if you solve the Schrödinger equations, তাহলে দেখবা যে এটার যে সলিউশনটা, এটার সলিউশনটা তখনই আসে যখন ইউ হ্যাভ ডিসক্রিট এনার্জি ভ্যালুস। ডিসক্রিট যদি না হয়, তাহলে তোমার হচ্ছে যে মানে এটার সলিউশনটা আসবে না। সো এটা কিভাবে আসছে, কেন এটা আসছে হচ্ছে যে ইন দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশনস আমাদের কিন্তু প্ল্যাঙ্কস টার্মটা আছে, কোয়ান্টাম টার্মটা আছে, যার ফলে তুমি দেখবা যে যখন তুমি শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে সলভ করে একটা কোয়ান্টাম ওয়েলে ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে ডিফাইন করতে চাচ্ছ, when you want to do that, তখন হচ্ছে তোমাকে you have to bring in the quantum effects, না হলে আদারওয়াইজ কিন্তু এটা এক্সপ্লেন করা যাচ্ছে না। যখনই তুমি প্ল্যাঙ্কস টার্মসটা নিয়ে আসছো, কে কিন্তু ওয়েভ নাম্বার, ইট ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ তিনটা জিনিস। একটা হচ্ছে তোমার ইলেকট্রনের রেস্ট মাস, একটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি, আর একটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। দিস ইজ পার্ট অফ কে। সো তুমি যদি এখন সলিউশন বের করো, তাহলে দেখবা যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা টার সলিউশন হচ্ছে কে ইকুয়াল টু জে পাই বাই ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কি ওয়েলের ডাইমেনশন। ঠিক আছে, এটা আমরা কালকে পড়তাম, বাট আজকে একটু আইডিয়া দিচ্ছি। তাহলে দিস ইজ কোয়ান্টাইজড, কে ইজ কোয়ান্টাইজড, রাইট? সো আদারওয়াইজ কিন্তু তুমি এটা এক্সপ্লেন করতে পারবা না। সো তুমি যে বলতেছো না এভরিথিং ইজ ক্লাসিক্যাল ফিজিক্স, স্যার এইটাও তো স্যার ক্লাসিক্যাল ফিজিক্স এর পার্ট। মানে আমার কে ডাব্লিউ যদি আমি জে ফাই ধরি স্যার, এটাও তো আমি একটা আমার কি বলে ওয়েভ থেকে আসছে স্যার। মানে আমি ওয়েভ থেকে টেনে নিয়ে এসে আমি এখানে বসাইছি, পরে আমি আবার এখান থেকে ওয়েভ, শুনো, ওয়েভটা ইটসেলফ হচ্ছে ক্লাসিক্যাল ফেনোমেনা দিয়ে ওয়েভটাকে এক্সপ্লেন করা যায়। কিন্তু ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন যখন ইট ইজ ইন আ সার্টেন বাউন্ডারি কন্ডিশনস, ওইখানে তোমার এনার্জি লেভেলস গুলা কোয়ান্টাইজড। তুমি যদি প্ল্যাঙ্কস এর এই কনস্ট্যান্ট তুমি যদি না নিয়ে আসো তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশনে,
নে, তাহলে তো তুমি সেটা ডিফাইন করতে পারবা না। এনার্জি লেভেলস গুলো তুমি প্রিসাইসলি তুমি যদি এখানে ক্যালকুলেট করতে চাও, ইউ ক্যান নট রিয়েলি ডু দ্যাট। তোমাকে সেটার জন্য ইউ নিড টু অ্যাপ্লাই দ্য কোয়ান্টাম মেকানিক্স। তোমার কথা ঠিক আছে, আমি যদি কোনো রকম কন্ডিশনস অ্যাপ্লাই না করি, আমি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে আই ক্যান সলভ আ ওয়েভ, নো প্রবলেম, ওয়েভ ইকুয়েশন। কিন্তু আমি যখন বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করব, তখন দ্য ওয়েভ ইজ কোয়ান্টাইজড। কোয়ান্টাইজ মানে হচ্ছে ও শুধু সার্টেন এনার্জি লেভেল নিতে পারে, অন্য এনার্জি লেভেলস গুলো নিতে পারে না। সো তুমি তো অলরেডি কে এর মধ্যে তোমার কিন্তু এইচ টার্মটা আছে। হোয়াট ইজ এইচ টার্ম? এইচ ইজ এ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। জি স্যার, মানে আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। মানে আপনি বলতেছেন যে আমি ওইটার বাইরে আমার এটা কাইন্ড অফ জিরো, মানে এটা কোনো অস্তিত্ব নাই, এক্সিস্টেন্স নাই। না, এই ওয়েলের বাইরে তো আর কিছু নাই, মানে স্যার। ওয়েভ নাই তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। বাট কিন্তু স্যার আমি যেটা বলতেছিলাম যে বাট আমি যদি একটা সার্টেন মোমেন্টের মধ্যে রেখে, মানে একটা সার্টেন জায়গায় রেখে আমি যদি হিসাব করি, দেন স্যার এটা তো একটা নিউটনের মেকানিক্স এর হিসেবে কাজ করে। বাট এটার বাইরে আমার এটা কোনো এক্সিস্টেন্স নাই। আমরা তো সেটাই বলতেছি, তাই না স্যার? হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছ যে এই মানে ওয়েলের বাইরে এটার কোনো এক্সিস্টেন্স নাই তো, বা এই কনসেপ্ট। হ্যাঁ, মানে সেটাই তো বললাম যে তোমার একটা ওয়েভ কখন তোমার কোয়ান্টাম এফেক্টস দেখাবে, যখন ইউ কনফাইন ইট। কনফাইন যদি তুমি না করো, তাহলে তো তোমার মানে এটা তো ইট গোজ অন টু ইনফিনিটি ইন বোথ ডিরেকশনস। তোমরা যে পার্টিকেল ইন এ বক্স কনসেপ্ট পড়ছো না? জি স্যার। আমরা যখন কনফাইন করি তখন ইট স্টার্টস টু শো কোয়ান্টাম এফেক্টস। আদারওয়াইজ তুমি ফ্রি স্পেসে যদি একটা ওয়েভ থাকে, ইট হ্যাজ নো কোয়ান্টাম ফেনোমেনন ইন ইট, তাই না? তখন তো তুমি ইউ ক্যান পারফেক্টলি ডিফাইন অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, এগুলো তো সব ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করা যায়। আমি যখন একটা ওয়েভকে আমি কনফাইন করতেছি উইদিন সার্টেন বাউন্ডারি লিমিটস, হ্যাঁ, আমি একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে ইলেকট্রনকে আটকাই দিলাম, আটকাই দিলে দেখবো যে ওর এনার্জি লেভেলগুলো ডিসক্রিট। এটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? স্যার এটা তো বোর বলে গেছিল স্যার, মানে বোর, হ্যাঁ, তারপর হ্যাঁ, বোর্ড বলে গেছিল। আইনস্টাইন বলেই গেছিল। এখন হ্যাঁ, ওদের ওদের আমি ওইটা স্যার, আমি যদি এরকম ভাবে ধরে নেই, ওদের ওইটাকে আমি যদি একটা সীমাবদ্ধতা ধরে নেই, তাহলেও তো স্যার আমি ওই নিউটনের মেকানিক্স অ্যাপ্লাই করে আমি আবার সেম জিনিস পাচ্ছি। আমি বুঝলাম না যে ওদের মানে কোন সীমাবদ্ধতা ধরে নিবা? ওদেরকে আমি ওরকম যদি আমি ধরে নেই যে ইলেকট্রনের এটা একটা সীমাবদ্ধতা, যে এর বাইরে সে কিছু কোনো কাজ করতে পারে না, ল না ধরে যদি সীমাবদ্ধতা ধরে নেই যে এর বাইরে সে কাজ করতে পারে না, তারপরে তো আমি সেম জিনিসই পাবো। হ্যাঁ, সেম জিনিস, কিন্তু তোমার মানে ম্যাথমেটিক্যালি তো তুমি সেটা ইয়ে করতে পারবা না, ক্যালকুলেট করতে পারবা না, ঠিক আছে? সে সেম জিনিস পাবা, ঠিক আছে? বোর হাইড্রোজেন অ্যাটমের জন্য দেখা গেছে যে ঠিক আছে এটা ডিসক্রিট লেভেল আছে, হ্যাঁ, কিন্তু বোর কিন্তু তোমার একটা কোয়ান্টাম ওয়েলে বা একটা ক্রিস্টালের ভিতরে ইলেকট্রনকে যখন তুমি কনফাইন করো, তখন কি হবে সেই কনসেপ্টটা কিন্তু দেখায় না, ঠিক আছে? সেই জিনিসটা তোমাকে বের করতে হলে ওই বোরের ইকুয়েশন দিয়ে তুমি একটা অ্যাটমের জন্য এনার্জি লেভেলটা ডিফাইন করতে পারবা। কিন্তু হোয়াট হ্যাপেন্স ইনসাইড এ ক্রিস্টাল, যখন ইলেকট্রনস ফ্লো করতেছে থ্রু দ্য ক্রিস্টাল, তখন ইলেকট্রনের ওয়েভ প্রপার্টিজ নিয়ে কিন্তু বোর কিছু বলে না, ঠিক আছে? সো ইউ ক্যান নট, দুইটা কনসেপ্ট মনে হতে পারে যে সিমিলার, যে বোর বলে গেছে অ্যাটমের মধ্যে ডিসক্রিট এনার্জি লেভেল আছে, স্পেসিফিক অরবিট আছে, কিন্তু আবার আমি বলতেছি বা শোরিঙ্গার বলে গেছে যে না, ঠিক আছে, আমার ইকুয়েশনটা সলভ করলে তুমি ওই কোয়ান্টাম এফেক্টস গুলা দেখতে পারবে ইনসাইড আ কোয়ান্টাম ওয়েল। তো দুইটা জিনিস অ্যাপারেন্টলি মনে হতে পারে যে একই জিনিস ইন্ডিকেট করতেছে, হ্যাঁ, দুইটাই কোয়ান্টাইজেশন, বাট দে আর ডিফারেন্ট ইন এ সেন্স, কারণ হচ্ছে যে বোরের সূত্র বলে গেছে হচ্ছে ঠিক আছে ডিসক্রিট এনার্জি লেভেল আছে, এনার্জি ট্রানজিশনস যখন হয় এর জন্য স্পেসিফিক ওয়েভলেন্থের রেডিয়েশন আমরা পাই, হ্যাঁ, which shows যে ঠিক আছে এনার্জি লেভেল ইনসাইড অ্যান অ্যাটম ইজ কোয়ান্টাইজড। কিন্তু ইলেকট্রনের মানে ওয়েভ ফাংশন নিয়ে কিন্তু বোর কিছু বলেন। বোরের ইকুয়েশনটা যদি তুমি দেখো, ওখানে কিন্তু ওয়েভ প্রপার্টিজ বলে কিছু নাই। ক্লিয়ার? স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? না, অ্যাটেন্ডেন্স আজকে দিয়ে দিচ্ছি তো, যাও অ্যাটেন্ডেন্স নিয়ে ডোন্ট ওয়ারি। জি স্যার, বুঝতে পারছি। বাট মানে আমার জাস্ট কথা একটা ছিল যে স্যার অলমোস্ট সবাই বলতেছে এরা মানে কোয়ান্টাম মেকানিক্সে আমার এগুলো ফলো করে না, বাট অলমোস্ট সবই মানে সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমি যদি একটু স্যার খেয়াল করি, বোরেরটা যদি খেয়াল করি বা কম্পটন এফেক্ট বা
আমি যদি ইয়ারটাও খেয়াল করি, কি বলে প্ল্যাঙ্কের প্ল্যাঙ্ক যেভাবে কাউন্ট করছে সেটাও যদি খেয়াল করি, অলমোস্ট সবগুলার মানে কনসেপ্টই আমি কেন যেন নিউটনেরটাই দেখতে পাচ্ছি। যেমন বোর ক্যালকুলেট করছে স্যার কুলম্বের সূত্র দিয়ে। কম্পটন এফেক্ট হচ্ছে গিয়ে মানে যদি একটা সার্টেন প্রোটন যদি এসে একটা ফোটন যদি এসে ইলেকট্রনকে ধাক্কা দেয় তখন কি হবে, সেখানেও স্যার মানে আমি দেখতে পাচ্ছি যে একটা নিউটনের মেকানিক্স অ্যাপ্লাই করে হিসাব করা হয়েছে। অলমোস্ট সবই তো স্যার আমি দেখতেছি যে স্যার নিউটনের মেকানিক্স এর অ্যাপ্লাই এর কারণেই স্যার সবকিছু হচ্ছে। তো ওইখানে স্পেশালি জাস্ট আমি মানে একটাই ইয়া পাচ্ছি যে আসলে আমার ইলেকট্রন হোক ফোটন হোক এগুলো সবগুলো আসলে একটা কোয়ান্টাইজড মানে একটা সার্টেন প্যাকেট আকারে যাচ্ছে। এই এতটুকু তো স্যার মানে ডিফারেন্স, এর বাইরে কি কিছু আছে স্যার? এটা আসলে মানে বাইরে অনেক কিছু আছে, সেটা হচ্ছে তোমার আর তুমি মানে যদি চিন্তা করো, আমি জাস্ট আমার মানে ডিভাইসের টার্মস যদি আমি বলি যে ইফ ইউ ওয়ান্ট টু মানে ডিফাইন দ্য ওয়েভ প্রপার্টিজ একটা ইলেকট্রনের, তুমি কম্পটন এফেক্ট বলো, এগুলো আমি জানি দিস ইজ কামিং ফ্রম যে মোমেন্টাম কনজারভেশন নিউটনিয়ান মেকানিক্স এর ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে। বাট নিউটনিয়ান মেকানিক্স কিন্তু তোমার এই একটা ওয়েভকে ডিফাইন করতে পারে না ইন এ সার্টেন বাউন্ডারি কন্ডিশনস, দিস ইজ বিয়ন্ড দ্য স্কোপ। ঠিক আছে, ওইটা ডিফাইন করার জন্য তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশনস লাগবে। স্যার মানে স্যার আপনি যদি স্যার ইয়ার কথাটা দেখেন মানে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনটা a ইনটু e টু দি পাওয়ার j সামথিং, যে ওমেগা টি সামথিং লাইক সামথিং কিছু একটা ছিল। তো স্যার যে ওমেগা থাকলে স্যার আমি তখন একটা কমপ্লেক্স প্লেন পাচ্ছি, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে তার ইমাজিনারি পার্ট, তাই না স্যার? তো স্যার আমি ওইখান থেকে যদি আমি একটা গ্রাফ করি দেন মানে আই উইল গেট আ সার্কেল, মানে একটা সার্কেলের মতন আমি একটা কিছু পাবো, যেটা আমি যদি ইয়া করি ভাঙি আমি একটা কজ ও সাইনের ওয়েভ পাচ্ছি, তাই তো স্যার? তো স্যার আমার কথা হচ্ছে ইভেন একটা যদি এরকম কখনো হয় এমন কিছু কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে পারি যেখানে হচ্ছে কি আমি আমার কাল্পনিক টার্মটা বাদ দিয়ে দেই, তাহলে স্যার সেখানে তো কাল্পনিক টার্মটা থাকতেছে না, না থাকতেছে না, তাহলে তো আমি স্যার একটা রিয়েল পার্ট পাচ্ছি। রাইট। স্যার রিয়েল পার্ট যখন আসতেছে তখন তো স্যার সেটা একটা আমি তখন কেন নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করতে পারবো না স্যার তখন সেটাকে? হ্যাঁ রিয়েল পার্ট পাচ্ছ, কিন্তু সেখানে কি তুমি প্রিসাইসলি ডিফাইন করতে পারবা তোমার ডিসক্রিট এনার্জি গুলাকে? তো স্যার ইলেকট্রন নিজেও কি তাহলে মানে ওই সার্টেন মোমেন্ট গুলোতে আমি নিউটনের মানে ইলেকট্রনের যে ইয়াগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে তখন আমার ব্যাপারগুলো রিয়েল হয়ে যাচ্ছে, তখন তো আমি নিউটনের মেকানিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না স্যার ওই সার্টেন। সেটা তোমার মানে নিউটনের মেকানিক্স অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার এটা ম্যাক্রো স্কেলে থাকবে, লার্জ অবজেক্টস এর জন্য। এটাই তো বলতেছি যে তোমার যখন তুমি একেবারে স্মল ডাইমেনশনে যাবা তখন তোমার এটা কনফাইনমেন্ট চলে আসে। যখন দ্য ওয়েভ ইজ কনফাইন্ড ইন এ স্মলার ডিমেনশন তখন তুমি প্ল্যাঙ্কসের সূত্র ছাড়া তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ছাড়া তো তুমি ওয়েভটাকে ডিফাইনই করতে পারবা না। ইউ নিড টু, ওর এনার্জিকে তুমি যদি ডিফাইন করতে চাও ইউ নিড দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এন্ড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইজ কোয়ান্টাম মেকানিক্স। তারপরে ওয়েভ ফাংশনটাকে সলভ করে টাইম এবং স্পেসের সাপেক্ষে তুমি যদি ইলেকট্রনের ওয়েভ ফাংশনটাকে ডিফাইন করতে চাও ইউ নিড কোয়ান্টাম মেকানিক্স। স্যার আমাদের ক্লাস শেষে অনেকক্ষণ হয়ে গেছে, তো স্যার আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে স্যার। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আজকে সবাইকে, ঠিক আছে? বাট ইন্টারেস্টিং, মানে এটা নিয়ে উই ক্যান টক লেটার অন, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বাট আমার মনে হয় যে আমি কত মানে কালকে ক্লাসটা নেই, তোমাদের এই এক্সাম্পলস গুলো দেখো, তারপরে ইট শুড বি মোর ক্লিয়ার টু ইউ যে কেন শ্রোডিঙ্গার ইকুয়েশনস ইউজ করা হচ্ছে। বাট আর মানে ইটস গুড যে তোমরা কোয়েশ্চেনস গুলো করতেছো, দিস আর দ্য কোয়েশ্চেনস দ্যাট ইউ শুড আস্ক। ঠিক আছে, সবসময় আমার অ্যানসার তোমাদের ভালো লাগবে না বা মনে হবে যে এটা কনভিন্সিং না, বাট ইউ শুড নট স্টপ আস্কিং কোয়েশ্চেনস। আমি যতটুকু জানি আই ট্রাই টু ডু মাই বেস্ট, বাট তোমরা ইউ ডোন্ট স্টপ আস্কিং কোয়েশ্চেনস, ঠিক আছে? সো আমাদের এটা আরো ক্লিয়ার হবে যখন উই আর গোয়িং টু লুক এট সাম এক্সাম্পলস ইন ডিভাইসেস। সো আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, কালকে আমাদের 10টায় ক্লাস, লেটস কন্টিনিউ ফ্রম দেয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।